লাইফ কোচ মানে কি? চ্যালেঞ্জেস যদি তোমার লাইফে আসছে তাহলে সেটা কিন্তু তোমার লাইফের বাধা নয়, সেটা তোমার লাইফের অপরচুনিটি। বাট এটা কি সত্যি মেমোরি ডিলিট করা যায়? ইয়েস, এটা সম্ভব। স্পাইডারম্যানের একটা খুব ডায়লগ আমি সবসময় সবাইকে বলি, উইথ এভরি গ্রেট পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। আমি যেরকম বলি, ফেলিওর মানুষ হয় না, ফেলিওর সিচুয়েশন হয় না, ফেলিওর কি দ্য প্রসেস। কর্মা অ্যাকচুয়ালি কি? আমাদের এনশিয়েন্ট স্ক্রিপচার্সে বলা হয় এটা ক্রিয়েট হচ্ছে মনসা বাচা কর্মনা, মানে হচ্ছে আমি কি ভাবছি, আমি কি বলছি, আমি কি করছি। আচ্ছা, স্টিভ জবস নিজে অটোবায়োগ্রাফিতে লিখেছেন, ইউ ক্যান বেন্ড ইয়োর রিয়ালিটি, মানে তুমি নিজের রিয়ালিটিকে চেঞ্জ করতে পারো থ্রু ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। জেনারেলি লোকেরা কি বলে জানো, আমার লাইফে সব কিছু ভালো চললে আমি ভালো থাকবো, কিন্তু জেনারেলি হয় ওটা উল্টোটা। নিজের মূল্যায়নকে কেমন 2025টা কাটবে? এই বছরটা হেলথ ইস্যুজের জন্য খুব ক্রিটিক্যাল। থাম্বনেল দেখে তোমরা আজকে জানতেই পেরেছো আমার সাথে কে আছেন। তিনি হচ্ছেন একজন হলিস্টিক হিলার, এনএলপি এক্সপার্ট, অথর অ্যান্ড লাইফ কোচ। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে 2025 কেমন কাটতে চলেছে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড এনজয় দ্য শো। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট ম্যাম। আজকে আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আশা করি আজকের পডকাস্টটা খুব ভালো হবে, অনেক ইনফরমেশন, অনেক নলেজ আজকে পাবে অডিয়েন্সরা, আর খুবই মজাদার হতে চলেছে আশা করি। অবশ্যই। তো আপনি একজন লাইফ কোচ, এনএলপি এক্সপার্ট, হিলার, অথর। তো লাইফ কোচ মানে কি? অ্যাকচুয়ালি আমাদের লাইফে না ফুল অফ চ্যালেঞ্জেস। আমি প্রবলেম কথাটা ইউজ করা পছন্দ করি না, কেন কি প্রবলেম আমাদের নেগেটিভিটি ক্রিয়েট করে। চ্যালেঞ্জেস কথাটা একটু পজিটিভ, কেন কি চ্যালেঞ্জেস যদি তোমার লাইফে আসছে তাহলে সেটা কিন্তু তোমার লাইফের বাধা নয়, সেটা তোমার লাইফের অপরচুনিটি। ভাবো তোমার লাইফে কোনো টাস্ক নেই, বা তুমি কোনো অবস্ট্যাকল বা মানে চ্যালেঞ্জেস তুমি পাচ্ছ না, তাহলে কি তুমি সেটা নিয়ে কোনো মাথা ঘামাবে না? তোমার লাইফ তো ফুল মাস্তি চলছে, তো সেখানে তোমার কিছু করারই দরকার নেই, যা চলছে ভালোই আছে। বাট যখন এই মানে চ্যালেঞ্জেসগুলো আসে, তখন কি হয়, মানুষ উঠে বসে যে না, কিছু করতে হবে, এটাকে পার করতে হবে, টাস্কটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমি চ্যালেঞ্জেস বলি। তো চ্যালেঞ্জেসগুলো আমাদের লাইফের মধ্যে আসে আর আমাদের সেটা ওভারকাম করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম পিপল এটাকে সেইভাবে নেয় না। তারা চ্যালেঞ্জটাকে নিজের লাইফের প্রবলেম বলে গণ্য করে। আচ্ছা। তাছাড়া এই প্রবলেমটাকে তারা বাধা হিসাবেও নেয়, যে কিছু একটা করতে গেলাম, দূর বাধা এসে গেল, আর করবোই না, ফেড আপ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, স্ট্রেস ইনক্রিজ হয়ে যায়। তো সেই জিনিসগুলো আছে। তো এই যে ওরা ভাবছে, এই মাইন্ডসেটটা যখন ওদের থাকে, তখন সেটা রিলেশনশিপে আসতে পারে, এডুকেশনেও আসতে পারে, জব যদি কেউ করে সেটাতেও আসতে পারে, বা বিজনেস, এনি আসপেক্ট অফ লাইফ সেই জিনিসটা আসতে পারে। ঠিক আছে, এবার আমাদের কাজটা হচ্ছে ওদের লাইফে যাই কিছু প্রবলেম হোক, যে কোনো মানুষের লাইফের যা কিছু সমস্যা আসছে, যেটা তারা ভাবছে সমস্যা, সেটাকে নিয়ে তাদের সলিউশন ধরিয়ে দেওয়া, যে তারা কি প্রসপেক্টে সেই জিনিসটা দেখছে, আর তারা কোথায় কীরকমভাবে তাদের মাইন্ডসেট ক্রিয়েট করা উচিত, তারপরে সেইভাবে ওদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিয়ে আমরা তাদের প্রবলেম থেকে তাদের বের করে আনি। এবার যেরকম ধরো আমাদের মেডিসিন হয় না, আমি এনএলপি এক্সপার্ট, তো আমরা কোনো মেডিসিন দিই না, আমাদের ম্যাক্সিমাম থেরাপিজই থাকে। তো ওই থেরাপিজের মাধ্যমে আমরা মাইন্ড প্রোগ্রামিং ওদের শেখাই, ওদের সাবকনশিয়াস মাইন্ডকে ডাইরেক্ট ডিল করি, আর তার থ্রুতে ওদের রেমেডিস দিয়ে ওদেরকে হেল্প করি। ঠিক আছে, এনএলপির ফুল ফর্ম হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। ঠিক আছে, নিউরোলজিক্যাল মানে যেই থেরাপিটা আমরা ইউজ করছি, সেটা তো আমরা নিউরোলজিক্যালি ওই থেরাপিটা ইউজ করে থাকি, সেই জন্য আমরা সাবকনশিয়াস মাইন্ডের থ্রুতে ডাইরেক্ট ডিল করে সেই থেরাপিটা দিয়ে ওদের রিলিফ দিচ্ছি যে কোনো পেশেন্টকে। তাছাড়া লিঙ্গুইস্টিক মানে হচ্ছে কথাবার্তা, যখন আমি কথা বলছি, তার সমস্যাটা শুনছি, তাকে একটা প্রসপেকশন মানে প্রসপেক্টিভ এটা ধরিয়ে দিতে পারছি, বা সলিউশন ধরিয়ে দিতে পারছি। আমাদের মেইন হচ্ছে কমিউনিকেশন। আমরা কথা বলা বন্ধ করে দিই, আমরা যখন কথা বলি, ডিসকাস করি, আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন আমরা পেয়ে যেতে পারি। তো কমিউনিকেট করা উচিত, তো আমরা ওই লিঙ্গুইস্টিকের মাধ্যমে আমরা কমিউনিকেট করি, কথা বলি, ডিসকাস করি, আর তার মাধ্যম থেকে সেই প্রবলেমের সলিউশন বের করি। তো এটাকেই নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলে, যেটার থ্রুতে সাবকনশিয়াস মাইন্ডকে ডিল করে এই প্রোগ্রামের থ্রুতে আমরা যে কোনো মানুষের মেন্টাল হেলথকে ট্রিট করি, আর তাকে একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করি। এবার তুমি শুনলে অবাক হবে, এই থেরাপিজের থ্রুতে আমরা মেমোরি ডিলেশন
করে থাকি। মানে যে কোনো মানুষের কোনো একটা প্রবলেমেটিক বা কোনো হার্টফুল মেমোরিজ আছে, সেটাকে আমরা এই থেরাপির মাধ্যমে ডিলিট করে দিয়ে থাকি। বাট তাতে এটা কি সত্যি মেমরি ডিলিট করা যায়? ইয়েস, এটা সম্ভব। মানে মেমোরি, এটা কি সাইকোলজি দিক থেকে নাকি অন্য কোনো হ্যাঁ, দিক এটা থেকে? নিউরোলজিক্যাল দিক থেকে। এই থেরাপিগুলো নিউরোলজিক্যাল থেরাপিস হয়। এই থেরাপির মাধ্যমে একটা পুরো প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন থ্রুতে আমরা মেডিটেশন ওদের করাই, সেই থ্রুতে আমরা ওই মেমোরিটা ডিলিট করি। এবার ধরো কোনো যে ওদের মেমোরিটা খুব পেইনফুল, টু মাচ পেইনফুল, যদি ইন্টেন্সিটিটা খুব স্ট্রং হয়, তাহলে একবারে সেই থেরাপিতে যায় না, আমাদের রিপিট করতে হয় সেই থেরাপিগুলো, বা নানান রকমের থেরাপিগুলো রিপিট করতে হয়। এবার যেরকম আমার কাছে প্রচুর কেসেস, অ্যাবিউজিভ কেসেস আসে, সেটা মেল হোক ফিমেল হোক উভয় ক্ষেত্রেই এসে থাকে। তো তাদেরকে ওয়ান থেরাপিতে সেটা ডিলিট করা যায় না, ওয়ান সিটিংয়ে হয় না, তাদেরকে মাল্টিপল সেশনস দিতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, দেন ধীরে ধীরে ওইটার থেকে ওরা বেরিয়ে আসতে পারে। তো সেরকমই মেমোরি ডিলিশন থেরাপির থ্রুতে আমরা সেটা কাজ করি। এবার তোমাকে বুঝতে হবে যে মেমোরি ডিলিশনটা হচ্ছে কি করে। এটা হয় কি, আমরা মেমোরি ডিলিট করা মানে যে মেমোরি ডিলিট করে দিচ্ছি সেটা কিন্তু নয়। মেমোরির সাথে আমরা অ্যাটাচ যেটা ইমোশনস, ফিলিং, ওকে। সেটাকে ডিলিট করে দিচ্ছি, যে অ্যাটাচমেন্টটা। ভাবো তোমার কোনো পেইনফুল মেমোরি আছে, আর তুমি যখনই সেটা মনে পড়ে বা কোনো কিছু একটা দেখলে সেটা ট্রিগার হচ্ছে, তখন তুমি খুব হতাশ হয়ে পড়ছো, খুব ডিপ্রেস হয়ে পড়ছো, 3-4 দিন কিছু খাচ্ছ না, একদম স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছ। তখন ওটা কি করে, তোমার ওইটা ইমোশনস ট্রিগার হয়ে গেছে, কোনো একটা জিনিস দেখেছো, হুম। হ্যাঁ না? তো তখন কি করি, আমরা ইমোশনটাকে ওই মেমোরির থেকে ডিট্যাচ করে দিই। তো এটার কি কোনো প্রসেস আছে যে হ্যাঁ, এই প্রসেস দিয়েই হ্যাঁ। এটা করা? তো ওখানে আমরা যখন কেউ সেশনের জন্য আসে, তার সাথে আগে কথা বলে নিই, পুরো কথা বলে যাওয়ার পরে তাদেরকে বসিয়ে সেই মেডিটেটিভ জোনে নিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট ওদের সাবকনশিয়াস মাইন্ড থেকে সেটা ডিলিট করি। কেন কি, আমরা যখন খুব বেশি ফিয়ার মানে পাচ্ছি, ধরো আমি বাবার থেকে ভয় পাচ্ছি, আমি ভূতের থেকে ভয় পাচ্ছি, আমি এর থেকে ভয় পাচ্ছি, তার থেকে ভয় পাচ্ছি, তো ভয়টা যখন এক্সেসিভ মাত্রায় বেড়ে যায়, হুম। তখন সেটা ফোবিয়া ক্রিয়েট করে। ঠিক আছে? এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার যখন আমি খুব পেন পাচ্ছি, খুব হার্ট হচ্ছি, হার্ট হতে হতে আমার ক্রিয়েট হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে। তো সবসময় আমাদের মাইন্ডের ডিফারেন্ট বক্সেস আছে, ইমোশন বক্সেস। তো যখনই কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে, সেটা যে কোনো মানুষ থেকে যুক্ত হতে পারে, সেই ইমোশনটা সেই বক্সের মধ্যে ফিল আপ হচ্ছে। আচ্ছা। এবার যখন ওভার হয়ে যাচ্ছে ওই বক্সেসগুলো, তখনই ওটা ট্রিগারের জায়গাতে চলে যাচ্ছে। এবার আচ্ছা। সেরকম যেরকম সিচুয়েশন হোক না কেন, সেটা রিলেটেড সিচুয়েশন, সেটা ট্রিগার করে দিয়ে ওই স্টেজটাকে ইয়ে পেয়ে যাচ্ছে, আর তখনই ওর প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এই মেমোরি ডিলেশন থেরাপির থ্রুতে আমরা সেটাকে ডিট্যাচ করে দিই। যদি খুব সিনসিয়ারলি কেউ করে সেই প্রসেসটাকে, তাহলে পুরোটাই ব্ল্যাক আউট হয়ে যায়, কিছুই হুম। মনে থাকে না। বা যদি একটু কম সিনসিয়ারিটি থাকে, তাহলে হেজি হেজি থাকে হুম। পিকচার, হুম। বাট কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে না। আর কিছু ক্ষেত্রে পিকচার তো মাথায় আসে, ইনসিডেন্টটা মাথায় আসে, বাট তার প্রতি যে একটা দুঃখ, কষ্ট, পেন, একদম মনে হয় যেন বুক ফেটে যাচ্ছে, হুম। সেই হুম। জিনিসটা আর থাকে না। আচ্ছা। আর যদি বলে আগেই বললাম যে যদি একটু বেশি ইন্টেন্স থাকে সেই মেমোরিটা, তাহলে মাল্টিপল থেরাপি, মাল্টিপল বার সেটাকে রিপিট করতে হয়, তখনই সেটা যায়। আচ্ছা, এই যে মেমরি ডিলিট করার যে প্রসেসটা, এটা তাও কতদিন সময় লাগে মানে হতে? আমাদের ওয়ান সিটিংয়ে 15 to 20 মিনিটস এই মেমোরি ডিলিশন থেরাপিটা লাগে সময়। ইভেন আমরা এই থেরাপিটা করার সঙ্গে সঙ্গেই আমরা টেস্টও করাই, আচ্ছা। মানে যে দেখো সেটা মুছলো কিনা, আচ্ছা। কতটা মুছেছে। তো ইমিডিয়েটলি থেরাপির পরে আমরা স্টেট ব্রেক করি, ব্রেক করে আবার ওই প্রসেসটাকে ফর 30 সেকেন্ড রিপিট করা হয়, দেখার জন্য যে মেমোরিটা কতটা ডিলিট ডিলিট হয়েছে। হচ্ছে। তো ইমিডিয়েটলি তারা ম্যাজিকের মতন রেজাল্ট দেখতে পারে। তো এটা তাদের জন্য মানে একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হয়। আর সব থেকে বেশি পপুলার এই থেরাপিটাই আছে, যেটার মধ্যে ইনস্ট্যান্ট রেজাল্ট, উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। ইট ইজ সো মাচ, মানে খুব ভালো এই থেরাপিটা। ওকে। তো আপনার সাথে আমার যখন কলে কথা হচ্ছিল, আপনি বলছিলেন কি মনকে নিয়ন্ত্রণ করা যায়। তো সেই প্রসেসটাও যদি আপনি যদি শেয়ার করেন। যেরকম আমি বললাম তোমাকে, যে আমরা এই থেরাপিগুলো যেগুলো ইউজ করছি, সেগুলো আমরা সাবকনশিয়াস মাইন্ডের থ্রুতে থেরাপিগুলো এক্সিকিউট করছি। তো এবার বুঝতে হবে সাবকনশিয়াস অ্যান্ড কনশিয়াস মাইন্ডের কাজটা।
জেনারেলি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি তোমাকে জিনিসগুলো বোঝাবো যাতে অডিয়েন্সরাও খুব ইজিলি বুঝতে পারে ব্যাপারটা। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের লিমিটেড মাইন্ড বলা হয়। কেন কি কনসিয়াস মাইন্ডের কাজ হচ্ছে তোমাকে লিমিটে রাখা, সিকিওর রাখা, সেফ রাখা। আচ্ছা। এটা করিস না, ওটা করিস না, তোর দ্বারা হবে না, থাক থাক, যেতে হবে না। তো তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। হুম। আমাদের যে কনসিয়াস মাইন্ড সেটা কি দিয়ে তৈরি হচ্ছে? আমাদের 5 সেন্সেস দিয়ে। হুম। ঠিক আছে? এবার সাবকনশিয়াস মাইন্ডকে বলা হয় লিমিটলেস মাইন্ড। আচ্ছা, আলাদিনের গল্পটা তো শুনেছই। আলাদিনের জিনি আছে, আপনি তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ কি বলে শুনেছি। জিনি? জো হুকুম মেরে আকা, যাই হ্যাঁ। বলে না কেন। তো ধরে নাও তোমার সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে ওই আলাদিনের জিনি। আচ্ছা। এবার ধরো আরেকটা এক্সাম্পল দিই, কল্পতরুর নাম শুনেছো? হ্যাঁ দ্য শুনেছি। গোল্ডেন ট্রি। হ্যাঁ হ্যাঁ। কি বলা হয়? যে ওই কল্পতরুর নিচে দাঁড়িয়ে যদি কিছু উইশ করা হয় সেটা ইমিডিয়েটলি পুরো হয়। তো ভেবে নাও তোমার সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে সেই কল্পতরু, আচ্ছা। আর সেটাই তোমাকে ইউনিভার্সাল এনার্জি বলো, সুপ্রিম এনার্জি, গড বা ডিভাইন, যেই নামেই তুমি ব্যাখ্যা করো না কেন, তোমার এই লাইফ স্ট্রাগলের মধ্যে ভেবে নাও তোমাকে ওই একটা গোল্ডেন ওয়াইল্ড কার্ড দিয়েছে, যেটার থ্রুতে তুমি যে কোনো সমস্যার থেকে ইজিলি বেরোতে পারো। ঠিক আছে? সাবকনশিয়াস মাইন্ড ওই সেই জিনি যাকে তুমি যা অর্ডার দেবে সেটা ও একদম অক্ষরে অক্ষরে পালন করবে। তুমি, সে জোকস বোঝে না, তুমি যদি ইয়ার্কি মেরেও কোনো জিনিস হুম বলছো হুম। সেটাও বুঝবে না। বুঝবে। তুমি যদি নেগেটিভ সেন্টেন্স বলো সেটাও সেটাও বুঝবে বুঝবে না। না। তুমি ভেবে দেখো তোমার লাইফে যেটা অপছন্দ করো যে জিনিসটা, সেটাই বারবার রিপিট হতে থাকে, হুম। তাই নয় কি? কেন হচ্ছে? কেন কি? তুমি মেন হচ্ছে এখানেই অ্যালোয়ে আসে ব্যাপারটা, আমি পরে আসছি সেই অ্যালোয়ের টপিকে। তো এখানে কি হচ্ছে? এখানে তোমার সাবকনশিয়াস মাইন্ড কাজ করছে তোমার ইমোশনসের হুম। উপরে। ধরো তোমার রসগোল্লা পছন্দ নয়, হুম। তো তুমি কি বলবে সেন্টেন্সটা? ধুর, রসগোল্লা ভালো ভালো লাগে। লাগছে না। তো কেউ কি করছে? ও পছন্দ নাটা শুনতে পাচ্ছে না, বুঝতে হুম। পারছে না। কেন কি? ও জানে যে কোন ওয়ার্ডের উপরে স্পেসিফিক্যালি তোমার ইমোশনস কাজ করছে। হুম। তুমি ফোকাস কিসের উপরে করছো? হুম। রসগোল্লার উপরে। রসগোল্লার উপর। তো সেই জন্য যেখানেই যাও না কেন তোমাকে ওই রসগোল্লাই খেতে হতে হবে, আর তুমি ইরিটেটেড হয়ে হুম। যাবে। তো সেই জন্য সাবকনশিয়াস মাইন্ড কাজ করে রিপিটেশনে। যেটা তুমি কনস্ট্যান্ট রিপিট করে চলেছো হুম। নিজের মাইন্ডে, সেইটাকেই ও ভাবে ইটস ইম্পর্টেন্ট ফর ইউ, তখন সে সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করে দেয়। যেরকম করে তুমি নাম শুনেছো স্টিভ জবসের। তো স্টিভ জবস নিজে অটোবায়োগ্রাফিতে লিখেছেন, ইউ ক্যান বেন্ড ইয়োর রিয়ালিটি, মানে তুমি নিজের রিয়ালিটিকে চেঞ্জ করতে পারো থ্রু ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। যাই তোমার বাস্তবিকতা জীবনে চলছে সেটা ইউ ক্যান চেঞ্জ ইট। তো ফিউচার ইজ ইন ইয়োর হ্যান্ড। তো সেই জন্য সেটা কি করে সম্ভব হয়? সেটা সাবকনশিয়াস মাইন্ডের থ্রুতেই বা অবচেতন মন যেটাকে বলি, সেটার থ্রুতেই সম্ভব হয়। সম্ভব হয়। তো সেই জন্য ফার্স্ট রুল হচ্ছে যে যেটা তুমি চাও সেটাই তোমাকে ভাবতে হবে, যেটা চাও না সেটাকে তোমাকে ভাবলে চলবে না। হুম। তাহলে তুমি কি করছো? তুমি সাবকনশিয়াস মাইন্ডকে কনফিউজ করে দিচ্ছ। তো একবার তোমাকে এটা দেবে, পছন্দের জিনিস দেবে, একবার তোমাকে অপছন্দের জিনিস হুম। দেবে। তো তুমি যদি পছন্দের জিনিস কনস্ট্যান্ট পেতে চাও নিজের লাইফের মধ্যে, তাহলে তোমাকে কি করতে হবে? ওটার উপরেই ফোকাস করতে হবে যে আমার এটাই চাই। চাই। দুটো জিনিস কন্ট্রাডিক্টরি জিনিস যদি তুমি বলো তাহলে চলবে না। হুম। তোকে একটা জিনিসের উপরেই ফোকাস করে রাখতে হবে। আর যখন তুমি বলবে যে এটা চাই বা এটা আমার ইচ্ছে আছে, তো ডেফিনেটলি ও তোমার ইমোশনসের বেসিসে পুরোটা চেঞ্জ করবে। জেনারেলি লোকেরা কি বলে জানো? আমার লাইফে সব কিছু ভালো চললে আমি ভালো থাকবো। হুম। কিন্তু জেনারেলি হয় ওটার উল্টোটা। এক্স্যাক্টলি। আমি যদি ভালো থাকি, আমার ইমোশনাল স্টেট যদি ভালো থাকে, আমার ফিলিংস যদি হাই থাকে, দেন অনলি দ্য সিচুয়েশন উইল চেঞ্জ। তো সেই জন্য আমাকে নিজের ইমোশনসের উপরে ওয়ার্ক করতে হবে, তখনই ধীরে ধীরে আমার সারাউন্ডিংসগুলো চেঞ্জ হবে। আর সেটা কে করবে? সেটা তোমার সাবকনশিয়াস মাইন্ডই করবে। আই এম কথাটা ইজ ভেরি মাচ পাওয়ারফুল। আই এম বলো ইংলিশে, আমি বা ম্যা বা আমরা, যাই ইউজ করো এই বা কথাটার সাথে, কোনোদিনও এই শব্দের সাথে না কোনো বাজে কথা বলতে নেই। আচ্ছা। আমি যদি বলি আমার কপালই খারাপ বা আই এম আ লুজার, তো ডিজাস্টারাস সেন্টেন্স এটাকে বলা যেতে পারে। কেন ডিজাস্টারাস? কেন কি তুমি অ্যাফার্ম করছো নিজের জন্য,
ইউনিভার্সের কাছে, যে হুম। আমি এটাকে অ্যাকসেপ্ট করছি যে আই এম দ্যাট পার্সন। এবার আমাদের কি, আমরা হাসির ছলেও মজাকের ছলেও না বারবার রিপিট করতে থাকি জিনিসগুলোকে। এবার যেই মুহূর্তে ওটা রিপিটেশনে এসে যাচ্ছে, সেই মুহূর্তে কি হয়ে যাচ্ছে, ইউনিভার্সের কাছে সিগন্যাল চলে যাচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি। আর তাহলে কি হচ্ছে, বারবার ফেলিওর আসছে, বারবার ক্রাইসিস আসছে, বারবার ফাইন্যান্সিয়াল ইস্যুস আসছে, তাতে সমস্যা আরও বাড়ছে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট সবাইকে আপনাদের পডকাস্টের থ্রুতে কি, তোমার পডকাস্টের থ্রুতে সবাইকে এটা রিকোয়েস্ট যে আই অ্যাম বা আমি বা ম্যায় বা কথাটার সাথে কোনোদিনও কোনো ব্যাড সেন্টেন্স যেন না রিপিট করে কোনোদিনও। কেন কি এটা খুব, এই জন্য এটার বেনিফিট কি নিতে হবে, যে যদি আমি হ্যাপিনেস চাইলে, আলটিমেটলি উই আর চেজিং হ্যাপিনেস, তো আই এম শব্দটার পরে বলতে হবে হ্যাপি। তো সারাদিন যদি মুড অফও থাকে, জাস্ট ব্লান্টলি বলে চলো আই এম হ্যাপি, আই এম হ্যাপি। একটা মুমেন্ট আসবে যখন হ্যাপিনেসটা তুমি ফিল করতে শুরু করবে, তখনই তোমার লাইফে চেঞ্জেস আসতে শুরু করবে। তো যাই কিছু চাও না কেন, আই এম হ্যাপি, আই এম ব্লেসড, এটা সাথে ইউজ করে যদি রিপিট করতে থাকি, তাহলে সাবকনশিয়াস মাইন্ডের কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন যায় যে আমি কি চাইছি, তখন সেটা ম্যানিফেস্ট হয়ে যায়, আর তখন লাইফের মধ্যে পজিটিভ চেঞ্জেস আসা শুরু হয়ে যায়। আপনি যে এই কথাগুলো বললেন এটা তো মানে রিলেট করছে ম্যানিফেস্টেশনের। ইয়েস ইয়েস, ডেফিনেটলি ঠিক কথাই বলেছো। এটা ম্যানিফেস্টেশনের সাথে, আমি বললাম না প্রত্যেকটা জিনিস না ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এবার এটাও কিন্তু মানে এই প্রসেসটা কিন্তু যেখানে এনএলপিতে ইউজ হচ্ছে, এলওতে ইউজ হচ্ছে, তুমি এটা ম্যানিফেস্টেশন এরও প্রসেস। তো সেই জন্যই কি কি করে হচ্ছে ব্যাপারটা এবার বুঝতে পারলে তো, যে আমি সাবকনশিয়াস মাইন্ডকে কি করে ইউজ করছি, আর সেটাই ম্যানিফেস্টেশনের রিজন হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্য আমাকে নিজের মাইন্ডসেটটাকে ক্লিয়ার রাখতে হবে, ফোকাস রাখতে হবে, ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে, আর নিজের ইমোশনাল ভাইব্রেশনটাকে স্ট্রং রাখতে হবে, ভালো রাখতে হবে। কেন কি ইউনিভার্স কিন্তু আমাদের বেঙ্গলি বোঝে না, ভোজপুরি ইংলিশ কিচ্ছু বোঝে না, কিন্তু ইউনিভার্স শুধু বোঝে ইমোশনসকে, আমি কোন ইমোশনসে কথা বলছি। এবার তুমি যদি তামিলিয়ান হও বা তুমি ভোজপুরি বলো, তুমি যদি দুঃখ পাও, তুমি যদি কাঁদো, তাহলে তার ভাষাও একই হবে। আমি যদি বাঙালি হয়ে আমি দুঃখ পেয়ে যদি কাঁদছি বা কিছু বলছি, প্রে করছি, তার ভাষাও সেমই হবে। কেন কি ইউনিভার্স চলে হচ্ছে ইমোশনসের ভাষাতে। তো ইমোশনসের ভাষাটা আমাকে মেনটেন করতে হবে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু আলটিমেটলি ম্যানিফেস্টেশন। আর ম্যানিফেস্টেশন মানে কি, ইচ্ছা পূর্তি। আমি যেটা চাইছি সেটাই হচ্ছে। তো দ্যাটস দ্য প্রসেস। এক্স্যাক্টলি। তো আপনার সাথে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা হচ্ছিল, তো ল অফ অ্যাট্রাকশনটা কি? ল অফ অ্যাট্রাকশন যেটাকে বলে আকর্ষণের সিদ্ধান্ত। তো সেটা কি হচ্ছে বেসিক্যালি, যে যেটা এখনই বললাম, জানো তো সবকটা ফিল্ড খুব সূক্ষ্মভাবে ইন্টারকানেক্টেড, আর সবকটার ফাউন্ডেশন কিন্তু সেম। ফাউন্ডেশন, তুমি একটা জিনিস যদি মানে ইমপ্লিমেন্ট করে, সাধনা করে, সেটাকে যদি খুব ভালো এক্সেল করে নাও, তাহলে তুমি যে কোনো ফিল্ডকে এক্সপ্লোর করতে পারবে এই ক্ষেত্রে। সেটা সায়েন্স হোক, অকাল্ট হোক, এনি কাইন্ড, এলওএ, এভরিথিং, হিলিং, সব কিছু তুমি ইজিলি সেটাকে করতে পারবে। তো ফাউন্ডেশন সবকটারই সেম। তো এলওএ কি বলে, এই যে তুমি যেটা চাইছো, ফিল করছো, সেটাই তুমি অ্যাট্রাক্ট করছো। তো সেই জন্য ফিলিং বা ইমোশনাল ভাইব্রেশন ইজ ইম্পর্টেন্ট। যখন তুমি দুঃখ বা স্ট্রেস বা গ্রিফে আছো, শোক করছো, তখন কিন্তু তোমার ইমোশনাল ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কম থাকে, খুব লো থাকে। হায়ার লেভেল অফ ফ্রিকোয়েন্সিতে, যেটাকে একদম হাইয়েস্ট লেভেল অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এনলাইটমেন্টের ফ্রিকোয়েন্সি বলা হয় যেটাকে, সেটা ওমেগা মাইন্ড। আর তার থেকে নিচে যদি তুমি, তার থেকে নিচে সব মানুষের জন্য সহজ আসা, সেটা হচ্ছে লাভ অ্যান্ড পিস অ্যান্ড হ্যাপিনেস। তো পিসটা একটু আজকালকার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আনা, শান্তি সবাই চায়, কিন্তু শান্তি আর কেউ পায় কি? তো সেই জন্য কিন্তু হ্যাপিনেস আর লাভটা সম্ভব। তো আমি যদি সারা দিনে একটা হ্যাপি মুডে থাকি, চাই আমার লাইফে যতটাই স্ট্রাগল চলুক না কেন, তাহলে কিন্তু আমি সেই স্ট্রাগলটাকে আরও সুন্দরভাবে মানে অ্যাকমপ্লিশ করতে পারবো, জিতে নিতে পারবো, আমার লাইফে আরও ভালো বেটার জিনিস আনতে পারবো। তো ইম্পর্ট্যান্ট হচ্ছে ইমোশনাল ফ্রিকোয়েন্সি। জানি এটা ডিফিকাল্ট, আমি সবসময় বলি নলেজ ইজ ভেরি ইজি। তোমার যদি নলেজের ইচ্ছা থাকে, ক্রেভিং থাকে, তুমি আশেপাশে অনেক কিছু পেয়ে যাবে। বাট ডিফিকাল্টটা কি, সেই নলেজটাকে লাইফে ইমপ্লিমেন্ট করা, লাগু করা। যে আমি ওই নলেজটাকে এভরিডে প্র্যাকটিস করলাম, কনসিস্টেন্ট থাকলাম, তারপরে ওই জিনিসটাকে, যেরকম আমি গান শিখছি বা নাচ শিখছি বা যে কোনো জিনিস, ক্যারাটে শিখছি, তো
একদিনে তো আমি এক্সেল করব না সেই জিনিসটাতে, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, করতে করতে সেই জায়গাটা আমি মাহারাত হাসিল করবি, মাস্টারি আসে আমার মধ্যে। তো সেই জন্য সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে এভরি ডে সেটাকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস। ম্যাক্সিমাম লোকেরা এই জায়গাটাতেই সমস্যা এসে যায়, যে তাদের কাছে নলেজ নিশ্চয়ই আছে, তাদের চ্যালেঞ্জের সলিউশনও তাদের কাছে আছে, কিন্তু ডেইলি যে প্র্যাকটিসটা করে সেই জিনিসটা করবে হয়ে ওঠে সেটা না। হয়ে ওঠে না। তাই জন্যই ম্যাক্সিমাম মানুষ একটু হতাশ হয়ে যায়, একটু ইয়ে হয়ে যায়। কিন্তু এটা তো একটা জিনিস যেটাকে করতেই হবে, এটার মানে এই জিনিসটার কোনো শর্টকাট নেই। আচ্ছা, যে হলিস্টিক হিলিং ওটা মানে কি? হলিস্টিক হিলিং মানে হচ্ছে হিলিংয়ের ডিফারেন্ট মডেলিটিস। সেটার মধ্যে তোমার রেকি, প্রাণিক হিলিং থেকে শুরু করে ক্যান্ডেল হিলিং, এঞ্জেলিক হিলিং, নানান রকমের হিলিংয়ের পদ্ধতি আছে। সেটার কাজ ওই একটাই, যে মানুষকে রিলিফ দেওয়া। যে কোনো রকমের সমস্যা হচ্ছে তাকে সেই সমস্যার থেকে বের করার জন্য হিলিং দেওয়া। কেন কি আমি ধরো খুব সহজভাবে যদি তোমাকে বোঝাই, বাবা একটা মানুষের ব্রেকআপ হয়েছে, বা একটা চাকরির থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে খুব হার্টফুল সিচুয়েশন থেকে বেরিয়েছে, বা একটা রিলেশনশিপে খুব ব্রুটাল এক্সপিরিয়েন্স হয়ে সেই রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছে। এবার যখন নেক্সট রিলেশনশিপে সে যাবে, সে প্রিভিয়াস রিলেশনশিপের যদি সে হিলিং না করে নেয়, তাহলে দ্য সার্কেল ইজ গোয়িং টু রিপিট। সেটা কিন্তু আবার রিপিট হবে সেই জিনিসটা। কেন কি তার মধ্যে সেই আতঙ্কটা, সেই ভয়টা, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তো প্লাস সেটা থেকে মানে কোনো কাটানো যাবে না যে আমি। হ্যাঁ, হ্যাঁ। এই থেরাপিগুলোই তো সেইটা সাহায্য করে। খুব আচ্ছা। ভালো এক্সাম্পল আছে ফরেন দেখো, আমরা সবসময় ফরেন কান্ট্রিজের বেশভূষা নকল করি, বা সব কিছু দেখে আমাদের খুব ভালো লাগে। হুম। আমরা নিজেরটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিই না, হুম। এই জিনিসটা আছে। কিন্তু আমাদের সবসময় খেয়াল করা উচিত যে প্রত্যেকটা দেশের কিন্তু কিছু মাইনাস কিছু প্লাস সব কিছুই আছে। হুম। তো বিদেশের একটা খুব প্লাস পয়েন্ট একটা জিনিস এই ব্যাপারে আছে, যে ওখানে কিন্তু এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়, মেন্টাল হেলথটাকে। মেন্টাল। যেরকম আমরা এখন ইন্ডিয়ান সোসাইটিতে লকডাউনের পরেই কিন্তু এটা খুব সিরিয়াসলি নেওয়া হুম। হচ্ছে। হুম। তার আগে কিন্তু খুবই রেয়ার ছিল যে কেউ মেন্টাল হেলথ নিয়ে তো সিরিয়াসলি ভাবছে। হুম। তো ফরেন কান্ট্রিজে কি হয়, ওরা খুব সিনসিয়ারলি যখনই ধরো ওরা ফরেন কান্ট্রিজে জবের মধ্যে স্ট্রেস ফিল করছে, বা রিলেশনশিপে, বা ধরো বিজনেসেই কোনো একটা সিচুয়েশন হলো যেখান থেকে খুব স্টাক ফিল হুম। করছে, তো ওরা তুরন্ত ইয়ে করে কি আজকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওরা সাইকেট্রিস্ট কাছে গেল, বা লাইফ কোচের কাছে গেল, বা হিলারের কাছে গেল। তারা সেটা কিন্তু সিরিয়াসলি সেটা নিয়ে গিয়ে তারা সেটাকে ঝেড়ে ফেলে দেয়। তো আচ্ছা। আচ্ছা। সেটার থেকে ওরা রিলিফ হুম। পেয়ে যায়। হুম। কিন্তু এইখানে কিন্তু এই মুহূর্তে আমার প্রচুর মানুষ আসে, কিন্তু তার যে সংখ্যাটা খুবই মানে বেশি, সেটা কিন্তু বলা যায় না। কেন বলো তো? কেন কি মানুষ না আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো তো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রবলেমটাকে প্রবলেম, মানে আহ, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রবলেমটাকে প্রবলেম রিকগনাইজ না করা। না করা। মানে আমি যদি একটা দীর্ঘদিন ধরে একটা হার্টফুল সিচুয়েশনে আছি, আর শুধু ভেবে যাই ইটস আ পার্ট অফ লাইফ, ঠিক আছে চলতা হয়, ওকে, মারছে তো মারছে, বকছে তো বকছে, কেউ অ্যাবিউজ করছে তো করছে, ঠিক আছে, এটা তো হয়। আগেও আমাদের মা ঠাকুমারা এটা সহ্য করে এসছে, আমাদেরও সহ্য করতে হবে। বস গালি দিচ্ছে তো ঠিক আছে, এটা তো ঠিকই আছে, চল, কোনো ব্যাপার না। তো এই জিনিসটা কন্টিনিউয়াসলি তারা নিজের লাইফের মধ্যে না সেটাকে মেনে নেয়, তারা রিকগনাইজ করে না। তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রবলেমকে রিকগনাইজ করা, ওটা ভেবে যে ইয়েস, ইটস আ প্রবলেম, এটাকে আমাকে ঠিক করতে হবে, আমি এইভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি পারবো না। না। তো সেই নো বলাটা ইজ ইম্পর্ট্যান্ট, দেন সলিউশনের দিকে এগোনো যায়। কেন কি আমি যদি কিছু ভাবলামই না, হুম। তাহলে তো সলিউশনের দিকে এগিয়ে যাবোই না। একদম না। আমি সারাটা মানে কষ্ট করে বাঁচছি, আর মরেও আমি কষ্ট করে যাব। তো সেই জন্য এই কন্টিনিউয়াস এই প্যাটার্নটা রিপিট হতে থাকে। তো সেই জন্য প্রবলেমটা দরকার, আর মানে প্রবলেমের সলিউশনটা দরকার। আর এই যে হিলিং এর কথাটা বললাম, এই হিলিংটা দরকার। কেন কি যখনই কোনো একটা হার্টফুল সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে, আমি যদি হিলিং না করি, ওই প্যাটার্নটা কিন্তু রিপিট হবে। কেন কি ওটা কিন্তু আমি ভাবছি যে লং টাইমেও বাদ গই রাত গই, বলে দিই রাত গই বাদ গই, আমরা বলে দিই। হুম। কিন্তু হয় কি, ওটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু থেকে যায়। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কিচ্ছু ভোলে না। হয়তো কনসিয়াস মাইন্ডে সেটা মনে পড়ছে না, বাট ওটা সাবকনশিয়াস মাইন্ডে থেকে থেকে যায়। যায়। আর যখনই ওই রিলেটেড কোনো সিচুয়েশন আসবে, সেটা কিন্তু ট্রিগার হয়ে যাবে।
আচ্ছা। তখন কিন্তু আরো পাজল সিচুয়েশন হয়ে যাবে, আরো খারাপ সিচুয়েশন অ্যারাইজ হবে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষকে দরকার যে যে কোনো রকমের হার্টফুল সিচুয়েশন এসেছে সেটার থেকে হিলিং করিয়ে নেওয়া উচিত। তাতে সে তাতে সে লাইফটাকে পুরোপুরিভাবে উপভোগ করতে হুম পারবে। কেন কি আমরা এখানে এসে সাফার করার জন্য তো নয়। ঠাকুর কি মানে ঠাকুর ডিভাইন যাই বলো, সে কি আমাদের এখানে কষ্ট করার জন্য না, পাঠিয়েছে? একদমই তা না। তো নয়। এই লাইফটাকে উপভোগ করার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের মনে হয় একটা চ্যালেঞ্জ আসছে বলে ধুত লাইফটাই শেষ, তা নয় কিন্তু। আমাদের মধ্যে ইমেন্স পসিবিলিটিস আছে, আমাদের মধ্যে দারুণ ক্যাপাবিলিটিস আছে। যেরকম করে আমি তোমাকে ফোনে যখন কনভারসেশন হয়েছিল হুম। আমি বলছিলাম যে ধরো মেঘা তোমাকে বললাম যে মেঘা একটু লাফ মেরে দেখাও তো, আমরা কি হ্যাঁ, করব 2 ফুট 3 ফুট লাফ মেরে দেবো। হ্যাঁ। কিন্তু জাস্ট লাইফ থ্রেটনিং কোনো সিচুয়েশন হয়ে যায়, আমরা কি 2 ফুট লাফাবো? নো, একদমই না। আরো বেশি বেশি লাফিয়ে করে সেটা লাভ। যত শিগগির ওর থেকে বেরোতে পারি সেটা চেষ্টা করব। তো আমাদের কোথার থেকে এলো সেই স্ট্রেংথটা? কোন হঠাৎ করে কি কেউ আমাদের দিয়ে দিয়েছে? নো, ইটস ইন আস। আমাদের মধ্যেই আছে সেই পসিবিলিটি, ক্যাপাবিলিটি, ট্যালেন্ট সব কিছু। তো যখন চ্যালেঞ্জটা আসে তখন আমরা বুঝি যে আমরা কত প্রেশার হ্যান্ডেল করতে পারি, হুম। কতটা সিচুয়েশন হ্যান্ডেল করে আমরা এগিয়ে যেতে পারি। তো সেটাকে মানে অবস্টেকল ভেবে হতাশ না হয়ে গিয়ে ওটাকে একটা অপরচুনিটি হিসাবে নেওয়া উচিত, একটা লার্নিং প্রসেস। যদি জিতে গেলাম তাহলে কি হলো, এটা রিওয়ার্ড পেলাম। হুম। আর যদি হেরে গেলাম তাহলে কিন্তু ফেলিয়ার হলাম না, একটা হুম। লেসন লার্ন করলাম। সেটাই। আমি যেরকম বলি যে ফেলিওর মানুষ হয় না, ফেলিওর সিচুয়েশন হয় না। হুম। ফেলিওর কি? দ্য প্রসেস। প্রসেস। তুমি কোন পদ্ধতিতে সেই কাজটা করছো, যদি সেই পদ্ধতির থ্রুতে তুমি সাকসেস পাচ্ছ না, তার মানে পদ্ধতিটাই ভুল, তোমার মধ্যে কোনো খামি নেই। বাট পদ্ধতিটা যখন তুমি চেঞ্জ করবে তখন সাকসেসটা ইজিলি এসে যাবে। যেরকম বাচ্চাদের জন্য হুম। স্পেশালি হুম। এডুকেশনের ক্ষেত্রে যখন পড়াশোনা করছে, আমি যে পদ্ধতিতে পড়াশোনা করে আমি ভালো স্কোর করার চেষ্টা করছি আমার সেভাবে আসছে না, তার মানে আমার প্রসেসটা ভুল হচ্ছে ভুল কোথাও হচ্ছে। না কোথাও। তো আমাকে এমন প্রসেস সিলেক্ট করতে হবে যেই প্রসেস আমি সহজভাবেই সেই জিনিসটাকে আয়ত্তে এনে নিতে পারবো, ভালো এডুকেশন পাবো, ভালো করে শিখে নিতে পারবো, আর সেটা আমার মার্কসেও রিফ্লেক্ট করবে। তো হুম। প্রসেসটা চেঞ্জ করা দরকার। তো যে কোনো মানুষ, সে স্টুডেন্ট হোক, বড় হয়ে গিয়ে চাকরিজীবী বা ব্যবসায়ী হোক, তো সেটার ফেলিওর হয় না মানুষের। তো আমরা এখন ইউটিউব খুললে ম্যাক্সিমাম কর্মা ওয়ার্ডটা খুব মানে আমরা ইউজ করি বা দেখি শুনি। তো কর্মা অ্যাকচুয়ালি কি? কর্মা শব্দটা আমাদের এনশিয়েন্ট স্ক্রিপচার্স থেকে পাওয়া। এবার যদি আমি ইউনিভার্সালি সেটাকে এক্সপ্লেন করি, কর্মা ইজ নাথিং বাট এনার্জি। আচ্ছা। এভরিথিং ইজ এনার্জি ইন দিস ওয়ার্ল্ড। আমরা ভাবি যে শুধু আমরা লিভিং বিং, মানে আমার নিঃশ্বাস চলছে, তোমার নিঃশ্বাস চলছে, গাছপালা নিঃশ্বাস চলছে, তো তাদের মধ্যে এনার্জি আছে, হুম। বাকি কিছুতে এনার্জি হুম। নো। এই যে মাইক আছে, আমরা যে চেয়ারে বসে আছি, সব কিছুর কিন্তু একটা ভাইব্রেশন আছে, একটা হুম। এনার্জি আছে। এনার্জি। এবার ধরো একটা মোবাইল কিনলে, ঠিক আছে, এবার মোবাইলটা ইউজ করছো তুমি, কোনো কোনো ক্ষেত্রে দেখবে মোবাইলটা দীর্ঘ 10 বছর ধরে তোমার সাথে চলে যাচ্ছে, খুব ভালোভাবে ট্যাকল করছো, ইউজ করছো। কিন্তু কখনো কখনো দেখবে কিনলাম, ব্যাস 10 দিনই সেটা গেল ভোগে, হুম। ওটা আর মানে ইউজ করতে পারছি না, ওটা কিছু না কিছু ডিফল্ট বেরিয়ে গেল। তো এরকম প্রত্যেকটা এনার্জি জিঙ্ক হতে হবে প্রত্যেকটা জিনিসের সাথে। কখনো কখনো কোনো প্লেসে গিয়ে খুব আনইজি ফিল করো, হ্যাঁ না? হুম। আর সেটা হয়। কোনো পার্সনের সাথে আনইজি ফিল করি আমরা, হ্যাঁ না? মানে ভাইবসটা ম্যাচ খায় না। ভাইবসটা ম্যাচ করে না, একদম ঠিক। তো সেই জন্য ভাইবস যখন ম্যাচ করছে না, তার মানে তাদের এনার্জির সাথে আমার এনার্জি জিঙ্ক হচ্ছে না। আচ্ছা। যেরকম ফিজিক্সের ল কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন। তো এনার্জি আমরা যে ক্রিয়েট করছি সেটা আমরা কি করে, প্রত্যেকটা জিনিসের ভাইব্রেশন আছে। এবার ধরো এনার্জিটাকে যদি আমি ভালো করে বোঝাতে যাই, তো মানে আমি তো যেটা বললাম কর্মা ইজ নাথিং বাট এনার্জি। তো এবার এনার্জিটা ক্রিয়েট হচ্ছে কি করে, কর্মাটা ক্রিয়েট হচ্ছে কি করে? আমাদের এনশিয়েন্ট স্ক্রিপচার্সে বলা হয় এটা ক্রিয়েট হচ্ছে মনসা বাচা কর্মণা। মানে হচ্ছে আমি কি ভাবছি, আমি কি বলছি, আমি কি করছি। আচ্ছা। তো এভরি ন্যানো সেকেন্ড সেই জিনিসটা চলে যাচ্ছে, ঠিক আছে? এবার আমার শুধু কি আমি কারোর সাথে ভালো বিহেভ করলাম বা এরকম করে তা তো নয়। আমি সারা দিনে সকাল থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানো অবধি আর সারা রাতও এভরি ন্যানো সেকেন্ড আমি কি করছি, ভাবছি, বলছি, এটাই কার্মিক ক্যালকুলেশনে আসে, এটাই এনার্জি ক্যালকুলেশন। তো এটার থেকেই কর্মা ক্রিয়েট হয়। এবার ধরে নাও অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে যদি যাই, কুণ্ডলির কথা বলে সবাই। তো হোয়াট ইজ কুণ্ডলি? তো কুণ্ডলির জিনিসটা হচ্ছে, আমি সব সিম্পলিফাই করার জন্য আমি বলি ইটস এ রিপোর্ট কার্ড অফ ইয়োর সোল জার্নি।
তুমি রিপোর্ট কার্ড। রিপোর্ট কার্ড অফ ইয়োর সোল জার্নি। তো সোল জার্নিতে তুমি যা যা করেছো সেই হিসাবে তুমি সেখানে ব্লেসিংস কুড়িয়েছো না কার্স কুড়িয়েছো, বা কি সিচুয়েশন, কি হবে না হবে, কি বাধা পাবে, কিরকম হবে তোমার লাইফের ইভেন্টস, হুম। সেইগুলো ওখানে ফিক্স হয়ে যাচ্ছে। বাট শুধুই কি সেটা লাস্ট জিনিস? না, তুমি এই মুহূর্তে কি করছো, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি সেটা যে তোমার ফিক্সড হওয়ার কথাটা বললেন, মানে ওটা আমি যখন জন্ম হচ্ছি, আমার একটা ওই কুণ্ডলি যেটা বানানো হচ্ছে, ওটা দেখেই তো পুরো কিছু প্রেডিক্ট করা হ্যাঁ, যায়, তো ওটা কি মানে মানে ওটা কি আর চেঞ্জ করা যায় না, নাকি ওটা সেমই থাকবে? ওটা সেম থাকে, ঠিক আছে, ওর ইন্টেন্সিটিটা কম বেশি করা যেতে পারে, বাট ইভেন্টসগুলো ফিক্স থাকে, ঠিক আছে। আচ্ছা। তো ইভেন্ট ভাবো, এই মোমেন্টে আমি চাকরি পাবো, এই মোমেন্টে আমার অ্যাক্সিডেন্ট হবে, এই মোমেন্টে আমার বিয়ে ভাঙবে, হুম। বা এই জিনিসগুলো একটা প্রেডিকশন থাকে, ওটা একটা ইভেন্ট। আচ্ছা। কিন্তু আমি সেই ইভেন্টের প্রতি কি রিয়াক্ট বা রেসপন্ড করছি, তার উপরেই কিন্তু আমার ফিউচার নির্ভর করছে। হুম। এই জন্য বললাম যে ফিউচার আমার কন্ট্রোলে আছে, আমার ইয়েতে নেই, মানে সব কিছুই ফেতের হাতে নেই। তো এবার ধরো আমি কি করলাম, কেউ আমার সাথে ঝগড়া করছে, ঠিক আছে, এবার ঝগড়া করার সময় কি হলো, আমি রেসপন্ডই করলাম না, হুম। তাহলে কি হবে, আউটকামটা ডিফারেন্ট হবে। হুম। আর যদি ঝগড়া করিনি, তাহলে আউটকামটা ডিফারেন্ট হবে। হুম। সো ইটস আপন মি, যে আমি কি করছি, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু আমার কোর্স অফ লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি কর্মাটাকে কন্ট্রোল করতে পারছি। তো এই তিনভাবে কর্মা কন্ট্রোল হয়, না, ঠিক অনেক আছে। সময় এটাও হয় যে আমাদের কোনো ফ্রেন্ডসদের সাথে যদি কোনো ঝগড়া হচ্ছে বা প্রত্যেকদিন ঝগড়া করছে, তো সে হয়তো আমাদের সাথে কোনো কিছু খারাপ কোনো সিচুয়েশন করেছে, দেন ওর যখন খারাপ সিচুয়েশন হয় তখন আমরা হয়তো এই ওয়ার্ডটা ইউজ করি যে হ্যাঁ ওর কর্মা পেয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই জন্য আমাদের হোল লাইফের মধ্যে সেই পেমেন্টটা চলতে থাকে। মানে তুমি যেরকম কর্ম করবে হ্যাঁ, সেরকম সেটা তুমি ফল ফল পাবে। পাবে। তো ম্যাক্সিমাম লাইফ ইভেন্টসগুলোর মধ্যে যে হয়, এনার্জি এরকম করেই কাজ করে যে মোটামুটি তুমি ফুল মানে পে করে যাও এই লাইফের হুম। মধ্যেই টিল ইয়োর ডেথ। কিন্তু কিছু জিনিস সঞ্চিত হয়ে যায় বা কিছু জিনিস রেখে রয়ে যায়, সেটাই ওই রিপোর্ট কার্ডটা রেডি করে। আচ্ছা। তো সেইভাবেই তোমার মানে ভালো কাজ করলে তো ব্লেসিংস গুলো সেইভাবেই এলো যে তোমার হার্ডেলস গুলো কম হলো, হার্ডেলস এলো কিন্তু হুম। তুমি ইজিলি ওর থেকে বেরিয়ে যেতে হুম। পারলে। তো সেই হিসাবেই সেই সিচুয়েশনস হুম। গুলো ক্রিয়েট হয়, আচ্ছা, ঠিক আছে। অনেকে বলে যে আগের জন্মের ফল এই জন্মে নাকি ভোগ করতে হয়, হুম। তো এটা কি সত্যি হ্যাঁ, নাকি ওই যে জাস্ট? যেটা বললাম, সঞ্চিত কর্মা যেটা থ্রুতে আসে, বাট। ওই রিপোর্ট কার্ডের থ্রুতে তোমার ইভেন্টে যদি তোমার মানে ভাবো কারোর ম্যারেজ হয়েছে, হুম। খুব ভালো হলো, বাট উইদিন 2 ইয়ার্সের মধ্যে তার ডিভোর্স হয়ে গেছে, সেটা হুম। কি খুব ভালো হলো? না। হলো তো না। তো সেটা কেন হচ্ছে? সেটা ওই প্রিভিয়াস কর্মার জন্যই হচ্ছে, যেটা সঞ্চিত কর্মা। কিন্তু অনেকে বলে যে মানে আমরা মানে মানুষ জন্ম একবারই হয় আর কি, তো যে যা হয় জন্মে থেকে শুরু করে তুমি যা করেছো সেই কর্মা তোমার এই একটা লাইফেই হয়, কিন্তু প্রিভিয়াস ইয়ারের মানে প্রিভিয়াস যে জন্মের যে ব্যাপারটা ওটা সত্যি এক্সিস্ট করে, মানে ওটা ইয়েস, হয়? দেখুন এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমাদের এনশিয়েন্ট ইয়েতে বলা হয় যে 84 লাখ ইয়োনির মধ্যে জন্ম নেয় একটা সোল, হুম। ঠিক আছে, 84 lakhs ইউনি। তো সেই ইয়োনির মধ্যে ইয়োনি মানে হচ্ছে যেখান থেকে আমি বেরোচ্ছি, পৃথিবীতে আসছি, সেটা ডিম হতে পারে বা মার ভেজাইনা হতে পারে, যেখান থেকে আমি হুম। আসছি সেটা হচ্ছে ইয়োনি। তো হুম। 84 লাখ ইয়োনিতে আমাদের জন্ম নিতে হয়। হুম। তো এন্ড অফ দ্য যে ফেজটা সেটা হিউম্যান ফেজ, সেটা আচ্ছা। সবচেয়ে ব্লেসড ফেজ বলা হয়। আচ্ছা। কেন কি সেই ফেজের মধ্যে তুমি, তোমার কাছে বাক শক্তি আছে, তোমার চিন্তা করার শক্তি আছে, হুম। অনেক রকমের শক্তি তুমি সত্যি আছে। তো সেটাকে ইউজ করা উচিত বেনিফিটে, নিজের আপব্রিঙ্গিং এর জন্য, ভালো করে বেঁচে থাকার জন্য, সেটাকে হুম। নেক্সট জার্নির জন্য করা হয়। তো এটা আমাদের শাস্ত্রে বলা আছে। তো সেই হিসাবেই সেই জার্নিটাই কন্টিনিউ হয় অ্যাজ এ সোল জার্নি। এখন যেটা আমরা ডিল করছি সেটা হচ্ছে আমাদের লাইফ জার্নি, এই বডিটা যেটা ধরে রয়েছি এটা আমাদের লাইফ জার্নি, কিন্তু এই বডিটা যেই শেষ হবে আমাদের লাইফ জার্নিটাও কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু সোল জার্নিটা কিন্তু কন্টিনিউ হবে, বিকজ সোল ইজ এটার্নাল, হুম। তাই না, সেই জন্য। আচ্ছা, এই যে আপনি এত কর্মা নিয়ে কথা বললেন, তো কর্মা থেকে মানে বাঁচতে গেলে তো নিশ্চয়ই কোনো সলিউশন তো থাকবে নিশ্চয়ই, তো ওটা ব্যালেন্স করার কিছু? হ্যাঁ, ব্যালেন্স করার তরিকা আছে, একদম সিম্পল তিনটে তরিকা আছে। একটা হচ্ছে প্রেজেন্ট কর্মাকে তুমি রেকটিফাই করতে পারো, বাকি দুটো দিয়ে প্রিভিয়াস কর্মাকে ঠিক করা যায়। আচ্ছা। তো প্রেজেন্ট কর্মাকে যদি ঠিক করতে হয় তার জন্য মেডিটেশন দরকার। কেন কি আমাদের যত কাজ আছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের থ্রুতে করছি। হুম। তো আমার মাইন্ড যদি সেটেল থাকে,
মানে একদম ক্লিয়ার অফ থটস থাকে, একদম শান্ত থাকে, তো আমি অনেক ভালো ফোকাস করে কাজকর্ম করতে পারবো, হুম আমার ক্ল্যারিটি থাকবে হুম প্রত্যেকটা কাজের পিছনে। তো মেডিটেশন সেটাকে হেল্প করে মাথাকে, মানে সাবকনশিয়াস মাইন্ডকে খুব বেশি ক্ল্যারিটি দেওয়ার জন্য। clarity। তো মেডিটেশনের থ্রুতে আমি প্রেজেন্ট কর্মাকে কন্ট্রোল করতে পারি। আর প্রিভিয়াস কর্মাগুলোকে কন্ট্রোল করার জন্য একটা পদ্ধতি হচ্ছে ডোনেশনস, সেবা করা, ডোনেট করা গিয়ে। আর ইন্টেনশন হচ্ছে মেইন। কেন কি আমি যদি এটা ভাবি যে আমি কাউকে দান করছি আমার পুণ্য হবে, অনেক কিছু হুম পাবো, হুম নো। দ্য একদম মানে যেটাকে বলে কন্ডিশনলেস, একদম উইদাউট এনি কন্ডিশন তুমি কাউকে একদম সেলফলেসলি কাউকে ডোনেট করছো বা হেল্প করছো, সেটা হচ্ছে মানে previous প্রিভিয়াস কর্মা। কর্মাকে হিল করার একটা রাস্তা। আচ্ছা। আরেকটা হচ্ছে ফরগিভনেস। ফরগিভনেস মানে ক্ষমা করে ক্ষমা দাও, করে বলা হয় দেওয়া। ক্ষমা দান সবচেয়ে শ্রেষ্ঠ দান। কেন কি কেউ তোমার খুব ক্ষতি করলো আর তুমি তাকে ক্ষমা করে দেওয়ার মতন এত বড় একটা কাজ করতে পারলে, সেটা হচ্ছে সবচেয়ে বড়। ক্ষমা কেন করে দেওয়া, কেন কি যদি তুমি ক্ষমা করলে না, ধরো, তো কি হবে, এটা একটা কামিক সার্কেলে এসে যাবে। হুম আজকে তুমি স্ট্রং আছো, তুমি তাকে সেই জায়গাটায় হার্ট করতে পারছো, কালকে সে স্ট্রং হবে, সে হুম সে তোমাকে হার্ট করবে। সে তো এই সার্কেলটা শেষ হয় না। তো যখন ফরগিভনেস এসে যায় তখন সেই সার্কেলটা ব্রেক হয়। তো সেই ক্ষেত্রে তোমার কর্মা যে হয় কন্ট্রোলে থাকে, ব্যালেন্সে থাকে, এক্সেসিভ তোমার এই সাফারিংটার থেকে তুমি মুক্ত হয়ে যাও। হুম আর এনার্জি লেভেলে তো আমরা সবাই কানেক্টেড, হুম তো সেই জন্য সেটা সবার জন্যই সেটা কাজে দেয়। আচ্ছা এবার এই সব ক্ষেত্রে এই কর্মার যেটা আছে, সেটার মধ্যে মাস্টার কি বলে একটা কথা আমি যেটা আচ্ছা। বলি, মাস্টার কি? এটা তো জেনারেল, এটা সবার মানে এটা যেই কার্মিক এটাকে ঠিক করার জন্য যেটা বললাম সেটা তো সবার জন্য আছে। হুম হুম কিন্তু আমি যদি বলি একটা মাস্টার, সেটা সবার জন্য সবার থেকে খুব হায়ার লেভেল অফ হুম মানে চাবি সলভ করার সলিউশনে, সেটা খুব সহজ নয় অ্যাচিভ করা। এই সলিউশনটা যে আচ্ছা করে নিতে পারবে খুব ভালো। আচ্ছা কি কি সেটা সলিউশন? ফার্স্ট হচ্ছে এই ফরগিভনেসটা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ওই বললাম সেবা, নিঃস্বার্থ সেবা। হুম And third হচ্ছে the supreme surrender to the supreme energy, আচ্ছা মানে ঠাকুর বলো ডিভাইন বলো তাকে। তাহলে তুমি যা দিচ্ছ সব মঞ্জুর হয়, হুম সব গ্রহণ করবো। আমি দুঃখ দিচ্ছ তো অভিবাদনা, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি ভালো কিছু করছো তার জন্যই থ্যাংক ইউ সো মাচ। তো দুটোকেই সমান ভাবে নেওয়া, আর যা দিচ্ছে ঠাকুর সেটাকে একদম হাসি মুখে গ্রহণ করা হচ্ছে সুপ্রিম সারেন্ডার। তো তুমি আচ্ছা যেখানে নিয়ে যেতে চাও আমাকে নিয়ে যাও, হুম সেই জিনিসটা যদি অ্যাচিভ করা যায়, এই তিনটে প্রসেস যদি লাইফে ফলো করা যায়, তাহলে খুব সহজেই সেই জায়গাটা মানে অ্যাচিভমেন্ট এসে যায়, যে লাইফ খুব বেটারের জায়গায় চলে যেতে পারে। হুম হুম এটা হচ্ছে মাস্টার কি। আচ্ছা এটা দিয়ে যে কোনো প্রবলেমের সলিউশনের খুলে নিতে খুলে পারো, দেওয়া তারা যায়। খুলে যেতে পারে। তো আচ্ছা এইটা খুব মানে সহজভাবে লাইফে এটা পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি যেটা বললেন আর কি, তো এরকম অনেক মানুষ আছে যারা হয়তো সমস্ত কিছু ট্রাই করে ফেলেছে, মানে তাবিজ থেকে শুরু করে হোয়াট এভার যা যা হয় আর কি, তো তারপরেও তার সলিউশন বেরোচ্ছে না, তো সেটার জন্য কি করা উচিত? দেখুন, এমন প্রচুর মানুষ আছে, ডেফিনেটলি আপনি যা বলেন একদম ঠিক বলেছেন, যে এমন প্রচুর মানুষ আছে যারা সবকিছু করে নিয়েছে হুম কিন্তু তারা কোনো সলিউশন পাচ্ছে না। হুম এটাও কিন্তু সলিউশন না পাওয়াটাও কিন্তু তাদের এই কার্মিক এনার্জি বা হুম কার্মিক সাফারিং এর হুম মধ্যেই আসে। আচ্ছা যে আমি যাই করি না কেন আমার সেটার মধ্যে থেকে কোনো সলিউশন আমি পাবো না। হুম তখন প্রয়োজন হয় ওই মাস্টার কি, যেটা আচ্ছা মাস্টার কি আমি আপনাকে বলেছিলাম যে হুম মাস্টার হুম কি ব্যাপারে হুম একটা হুম কথা বলবো। তখন এই মাস্টার কিটা কাজে আসে, তখন সুপ্রিম সারেন্ডার কাজে আসে। মাথার মধ্যে এটা রাখতে হবে, এই মাইন্ডসেটটা ক্রিয়েট করতে হবে যে আমি কাজটা করব, হুম রেজাল্টের দিকে ফোকাস করবো না। কেন কি হুম আমরা সবসময় যাই কিছু করি না কেন এটার থেকে বেরোতে পারবো, রেজাল্টের উপরে কিন্তু ম্যাক্সিমাম হুম ফোকাস হুম থাকে। হুম যেটা লেট ইট গো বলা হয়, এলওএতে ল অফ অ্যাট্রাকশনে বলা হয়, যে আমি কাজ করে যাবো, সেটা আমাদের গীতাতেও বলা আছে, হুম কর্মণ্যে হুম বাধিকারস্তে হুম মা ফলেষু কদাচন, যে আমি কর্ম করবো ফলের চিন্তা করবো বলে না। চিন্তা তো আমি করবো। কনস্ট্যান্ট ট্রাই করে যাবো, গিভ আপ করবো না। আর করতে করতে আমি সেই জায়গাটায় আসবো, সুপ্রিম সেন্টার, সেই আমাদের সুপ্রিম এনার্জি সেই জায়গাটা থেকে আমাদের বের করে নেবে। আর আমাকে যাই করি না কেন, আমাকে এই কামিক সার্কেলটা, কামিক এনার্জি ইয়েটা আমাকে কিন্তু সাফার করতেই হবে। তো সেটাকে হাসি মুখে নিয়ে গিয়ে নিজের কাজটা কনস্ট্যান্ট করে যাওয়া, সেই মোটিভেশনটা রাখা, তারপরে তো সব সলিউশন এমনিতেই চলে আসে। এবং কি সেই যদি বাধা থাকে হুম সেই কামিক এনার্জিটা, তাহলে সেই সাফারিংটা ইয়ে করতে হয়। তো সেই জন্য আচ্ছা
এই মাস্টার কিটা প্রয়োজন আছে। তো এটা করে নিলে ড্যাম মানে ড্যাম বলবো না, একদম শিওর যে এই কাজ মানে একদম শিওর যে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। দেখো মেঘা, এখন পর্যন্ত যে আমরা ডিসকাশন করলাম হুম। একটু সিরিয়াস মনে হতেই পারে, হ্যাঁ না, লোকেদের মনে হতে পারে যে একটু সিরিয়াস, তাই হ্যাঁ, নয় কি? হ্যাঁ। তোমার হয়তো মনে হচ্ছে যে একটু সিরিয়াস হয়ে যাচ্ছে বিষয়টা, বাট দেখো, লাইফ ইজ ফান আমি মনে করি, বাট কিছু জিনিস না, ফাউন্ডেশন, যে জিনিসগুলো এখন পর্যন্ত আমরা ডিসকাস করেছি, ইট ইজ ফাউন্ডেশন। হুম। এই মাইন্ডসেটটা, এই পয়েন্ট অফ ভিউটা, এই পারসেপশনটা যেটা আমরা এখন পর্যন্ত ডিসকাস করলাম, এটা যদি কারোর ফাউন্ডেশন হয়, সে লাইফটাকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারে। পারবে। তো এটা ইম্পর্টেন্ট। এই যে ফাউন্ডেশনের ডিসকাশনটা যেটা এখন পর্যন্ত করলাম, এটা ইম্পর্টেন্ট। এই জন্য এটাকে আমি একটু সিরিয়াস রেখেছিলাম, একটু ইয়ে করে রেখেছিলাম, যাতে কি এটার প্রতি লোকের নজর যাক, এটাকে ভালো করে মন মানুষ দিয়ে জানুক। শুনুক, হ্যাঁ। মানুষ যদি শুনবে, বুঝবে, দেন ওটাকে ইমপ্লিমেন্ট করবে। তো সেই জন্য সেই সিরিয়াসনেসটা ইজ ইম্পর্টেন্ট। হুম। কেন কি এটা ভীষণ ইম্পর্টেন্ট কি ওরা নোটিস করুক, এই জিনিসটা মেনটেন করুক। এটা যদি মেনটেন করে, তার সাথে ওরা যা কিছু রেমেডি করুক না কেন, সেটা কিন্তু 100% বেনিফিট দেবে তাদের। বেনিফিট হবে। কিন্তু আমি যদি নিজে ভালো নেই, তাহলে আমি যদি আংটিও পরে থাকি, হুম। ক্রিস্টাল পরে থাকি, যা ইচ্ছা তাই করি কেন, 100% কিন্তু বেনিফিট পাবো না। দুদিন ঠিক থাকবে, থার্ড ডে গিয়ে হ্যাঁ, আবার আবার ব্যাকফায়ার same করবে। same। তো ব্যাকফায়ার করছে, তো আমি তো ভালো বেনিফিট পাচ্ছি না, তখন মনে হবে দুধ ফালতুই পড়েছি, কিছুই কাজে লাগছে না, তখন মন খারাপ হবে। তো সেই জন্য এই ব্যাকফায়ারটা যাতে না করুক, এই জিংটা না, মানে একদম ডুবে যাওয়াটা যাতে না হোক, সেটা খেয়াল করার জন্যই এই ফাউন্ডেশনটা। এটা থাকলে কিন্তু আমি জানবো হাউ টু হ্যান্ডেল মাই ইমোশন, হাউ টু হ্যান্ডেল মাই ফেলিওর। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থিং। এই জন্যই একটু ডিসকাশনটা সিরিয়াস হয়ে গেছে, আমি মানছি, বাট আমি চাইবো দর্শক যারা এই পডকাস্টটা দেখবে, তারা যেন মন দিয়ে এই জিনিসগুলো বুঝুক, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুক, আর নিজের 100% বেনিফিট এটার থেকে পাক। তো আমি সবাইকে রিকোয়েস্ট তোমার থ্রুতেই এটা করতে চাই, আর আমি চাইবো তুমিও একটু বলে দাও, যাতে কি ওরা যেন মন দিয়ে শুনুক এটা, আর সিরিয়াসলি এটাকে নিক, তারপরেই যা ইচ্ছা রেমেডি করতে পারে তারা। আচ্ছা। সো ম্যাম, এটা তো 2025 নতুন বছর, তো এই 2025 নিয়ে আমরা অনেকেই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তো 2025-এর এমনি এনার্জিটা কেমন থাকবে এই ইয়ারে, পুরো সারা বছরে আর কি? আচ্ছা, আমি খুব সিম্পল ওয়েতেই সবসময় বোঝানোর চেষ্টা করি, সেটা সবার ক্ষেত্রেই সেই জিনিসটা হবে, যে বুঝতে হবে যে এনার্জিটা কি। আমরা জানি যে এই বছর নাম্বার 9 মার্স বা মঙ্গলের বছর। তো মঙ্গল হচ্ছে খুব অ্যাগ্রেসিভ প্ল্যানেট, ভীষণ একটা অ্যাগ্রেশন আছে তার মধ্যে, অ্যাকশন ওরিয়েন্টেড ইয়ে। তো এই বছর না, লিটারালি বলতে পারো সবার জন্য, কম বেশি সবার জন্যই রোলার কোস্টার রাইড হবে, মানে জুম করে কাটবে, মানে এত কিছু, মানে ভাবার সময় দেবে না এই বছরটা। মানে খানিকটা কি 2020-20-র মতো, মানে হ্যাঁ, 2020 টু 2016 বলতে পারো, মানে তখন সেটাও 9 মূলাঙ্কের ছিল। তো সেই জন্য সেই, আর এই বছরটাও সেই রকমই, কেন কি 2016-এ মনে করে দেখো হয়েছিল তোমার মনিটাইজেশন, একটা মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইয়ে করেছিল। তো সেই ক্ষেত্রে এই বছরটাও সেটার কোনো ইয়ে হবে না, আপবাদ হবে না, অ্যাগ্রেশন থাকবে, অ্যাকশন ওরিয়েন্টেড বছর হবে সেটা। হ্যাঁ, মঙ্গল মানেই অ্যাকশন, আর সেটা পার্সোনাল লেভেলে হোক, প্রফেশনাল হোক, গভর্নমেন্ট লেভেলে হোক, সব। অলরেডি দেখো, এই নয় যে 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গেল, এনার্জি কিন্তু এরকম করে ফ্লো হয় না কিন্তু, হ্যাঁ না? এনার্জি কি হচ্ছে, একটা ফ্লো, স্মুথ রান, একটার থেকে আরেকটা ট্রানজিশন হচ্ছে। তো এই ট্রানজিশনের এফেক্ট কিন্তু অলরেডি অক্টোবর নভেম্বর থেকে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তো অলরেডি তুমি দেখছো যে আমাদের পড়োশি মুল্ক থেকে কিরকম একটা সিচুয়েশন হচ্ছে, পলিটিক্যালি একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই দেখতে পাচ্ছ যে অলরেডি ইট স্টার্টেড, মানে সেই যুদ্ধের পরিস্থিতি হোক বা যে কোনো কনফ্লিক্টের জায়গাটা, অলরেডি সেই টানাপোড়েন শুরু হয়ে গেছে, গভর্নমেন্টের লেভেলে শুরু হয়ে গেছে, পার্সোনাল প্রফেশনাল লেভেলে মানুষ ধীরে ধীরে দেখতেই পারবে যে কি করে অ্যাকশন হচ্ছে। তো অ্যাগ্রেসিভ প্ল্যানেট, ভীষণ অ্যাকশন থাকবে সারাটা বছর, রোলার কোস্টার রাইড হবে, শান্তি মতন বসে যে কিছু ভাববে, ই করবে, সেটা সুযোগ খুব কমই পাবে।
তো সেই জন্য অ্যাকশন মাথায় রেখে রাখতে হবে যে এই বছরটা আমাকে ভীষণ অ্যাক্টিভ রেখে কাজ করতে হবে, হাঁপিয়ে গেলে হবে না, ইয়ে হবে না। তো এই অ্যাগ্রেশনটা শুধু যে অ্যাকশনে আসছে তা কিন্তু নয়, কেন কি আচ্ছা, সবকিছুর ভালো আর মন্দ তো দুটোই হয়, সে তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। না? তো হুম, যখন আমি অ্যাকশন করছি, হুম, কাজে কর্মে করছি, তো হুম, ব্যাড এফেক্টটা কি হবে? মাথা গরম। হুম, মাথা গরম। তো অ্যাগ্রেশন মানে আমার মাথা গরমও হবে, ঝগড়াঝাটি এই জিনিসটা বেশি হবে। তো আমাকে কি করতে হবে? আমার মাথা গরমটাকে কন্ট্রোল করতে কন্ট্রোল হবে, করতে হবে। ইমোশনসটাকে কন্ট্রোল করতে হবে। তো আমি জানি যখন অ্যাগ্রেশন আসবে, মানে তুরন্ত রিয়্যাক্ট করা হুম, চলবে না। কেউ কিছু হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে, আমি সবাইকে বলি যে কোনো ঝগড়া, যে কোনো অ্যাগ্রেশনকে অ্যাভয়েড করার একটাই রিজন, মানে তারিকা হচ্ছে যে শোনো, রিয়্যাক্ট করো না, রেসপন্ড করো। রিয়্যাক্ট করা, মেডিটেশনটাও খুব প্রয়োজন হ্যাঁ মাথাটা একদমই ঠান্ডা রাখার ডেফিনেটলি জন্য। প্রয়োজন। আর তার জন্য কি, রিয়্যাক্ট মানে আমি, আমাকে কেউ কিছু বললে আমি ফাট করে উত্তর দিয়ে হুম, দিলাম, হুম, হুম। সেটা বললে হবে হবে না। না। আমাকে রেসপন্ড করতে হবে যে আমি যদি উত্তরটা দিই তাতে কি পরিস্থিতি কিছু হুম, চেঞ্জ হুম, হবে, বা সেই মানুষটার কোনো দৃষ্টিভঙ্গি হুম, বদলাবে? হুম। যদি মনে হয় যে হবে না, হ্যাঁ, তো আমার দরকারটা কি আছে সেটাই, সেটাই। রেসপন্ড করার? আমি চুপই থাকলাম। হুম, তো হুম। তাতে কি হবে, অনেক খারাপ সিচুয়েশন আমরা অ্যাভয়েড করতে অ্যাভয়েড পারবো। করতে তো পারবো। সেইটার ক্ষেত্রে এবার কারোর হয়তো খুব মাথা গরম হচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, কিছু রেমেডিজ আছে, হুম, ঠিক আছে? এবার রেমেডিজের ক্ষেত্রে যদি আমি চলে আসি, তো মাথা গরম যদি হচ্ছে, সেই ক্ষেত্রে শান্তম পাপম কথাটা চ্যান্ট করতে পারে। এটা একটা ভৈদিক সনাতন সুইচ ওয়ার্ড। শান্তম পাপম পাপা। মনে মনে চ্যান্ট করতে হবে। আমার যদি মাথা গরম হচ্ছে, বা অন্যর কোনো মাথা গরম হচ্ছে, বা কোনো ঝগড়া বা হুম, মারপিটের সিচুয়েশন হুম। হয়ে যাচ্ছে, তখন আমি মনে মনে শান্তম পাপম ইন্টেনশনের সাথে, যে এই সিচুয়েশনটা ঠান্ডা হয়ে যাক আচ্ছা। করে আমি ইন্টেনশনের সাথে এটা চ্যান্ট করতে হুম, পারি। কিন্তু সবসময় আমি মনে করিয়ে দিই যে এই সব সুইচ ওয়ার্ড বা যে কোনো রকমের আমরা যে রেমেডিসগুলো ইউজ করি, দে আর মাচ মোর পাওয়ারফুল, খুব আচ্ছা। পাওয়ারফুল। সেই জন্য রেসপন্সিবিলিটির সাথে ইউজ করতে হবে। মানে কেন? এটা কতক্ষণ করতে হবে এরকম কোনো কোনো ব্যাপার নেই? কাউন্টিং এর দরকার নেই, যতক্ষণ মানে না আমি সিচুয়েশন ঠান্ডা হচ্ছে আচ্ছা, আচ্ছা। ততক্ষণ আমি নিজের চ্যান্ট, উপর ডিপেন্ড ডিপেন্ড করছে করছে, পুরো। যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণ হুম, আমি চ্যান্ট করলাম। হুম, আমাকে কাউন্ট করার দরকার নেই। হুম, হ্যাঁ, যেরকম স্পাইডারম্যানের একটা খুব ডায়লগ আমি সবসময় সবাইকে বলি, হুম। যে বলেছিল না যে উইথ এভরি গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। হুম, তো আমাদের রেসপন্সিবিলিটির সাথে সেটা ইউজ করতে হবে। আমি রাস্তাঘাটে যাচ্ছি, সেখানেও ঝগড়া হতে থাকে, এবার আমি যদি অসুস্থ ফিল করছি সেই ঝগড়াটার জন্য, তো আমি চ্যান্ট করতে পারি, ঠিক আছে? কিন্তু ঝগড়া হচ্ছে, চল থামিয়ে দেখি তো, একটু মজা করি হুম। তো, ওইটা করলে চলবে না। কেন কি, এগুলোর গ্রেট পাওয়ার্স আসে। তো আমি যখনই এটা থামানোর চেষ্টা করছি, আমি কিন্তু তার কার্মিক এনার্জিতে কিন্তু আমি ইন্টারাপ্ট করছি, আচ্ছা, সেটা কিন্তু ভালো নয়। যে আচ্ছা। কোনো কার্মিক ফ্লোতে ইন্টারাপশন খুব একটা ভালো কাজ নয়। তো সেই জন্য বিনা কোনো রিজনে, বিনা কোনো কারণে সেই জায়গায় ইন্টারাপশন না করাটাই ভালো। প্রয়োজন আছে সেটা ইউজ করার, তখনই সেটা ইউজ করা উচিত, এটা কিন্তু একটা কশন। তো আচ্ছা। সেই জন্য শান্তম পাপম কথাটা চ্যান্ট করে মনে মনে যে কোনো আনপ্লিজেন্ট সিচুয়েশনসকে আন্ডার কন্ট্রোল করা ডিল যায়, করা যায়। অ্যাঙ্গারকে কন্ট্রোল করা যেতে আচ্ছা। পারে। এর সাথে সাথে এই বছরটা হেলথ ইস্যুজের জন্য খুব ক্রিটিক্যাল। প্রথম বছর থেকে আমিও পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি, অনেক মিসহ্যাপের খবর আসছে, অনেক প্রিয়জনকে হারাচ্ছি এই হুম, বছর। তো মানে খুব চেনাশোনা মানুষদের হারিয়েছি। তো খুব খারাপ লাগছে জিনিসটা, কিন্তু আর খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল হেলথ কন্ডিশন নিয়ে তাদের সিচুয়েশনটা হচ্ছে, বা আমার বাড়ির ক্ষেত্রেও, বা হুম, সবাই এই জিনিসটা রিলেট করতে পারবে যে হেলথ ইস্যুস নিয়ে হুম, টানাপোড়েন হুম। লাগছে। তো সেই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে হেলথ ইস্যুস নিয়ে। এই বছরটা কিন্তু হেলথের দিক থেকে প্রচণ্ডভাবে কেয়ার করে চলতে হবে। মানে এক্সারসাইজ তো করতেই হবে হ্যাঁ, তাহলে হ্যাঁ, সবাইকে। সেটা করতেই হবে। আর সেই টিপসগুলোতে আমি আসবো, সেই জিনিসটা কিন্তু এখন এই মুহূর্তের জন্য আমি হেলথ ইস্যুসের সাথে বলে দিই যে একটা চ্যান্টিং করতে পারে, সেটা হচ্ছে টন অশ্বিনা। টন কথাটা হচ্ছে ব্রহ্মার বীজ মন্ত্র, আর অশ্বিনা কথাটা হচ্ছে যেটা আমরা বলি অশ্বিনী কুমার, আচ্ছা। দ্য ডক্টরস অফ গড। তো তাদের এই ওয়ার্ডটা টন অশ্বিনাটা চ্যান্ট করতে পারে, যে কোনো হেলথ কন্ডিশনের জন্য, পেন হচ্ছে তখনও ইউজ করতে পারে। হুম, ইন্টেনশনটা মেন, হুম, হুম, আমি বিশ্বাস রাখবো, ইন্টেনশন রাখবো, হুম, তাতে এটা খুব হবে। এটারও কোনো কাউন্ট করার দরকার নেই, এটা ব্লু পেন দিয়ে হাতেও লিখে হুম, নিতে হুম, পারে, হুম। লেফট হাতের মধ্যে ব্লু পেন দিয়ে লিখে নেওয়া যেতে পারে, মনে মনে চ্যান্টও করতে আচ্ছা। পারে।
কেউ হয়তো কিওর হতে পারছে না, মানে তার চিকিৎসার কোনো ডায়াগনোসিস হচ্ছে না, সে মানে ডক্টরের পর ডক্টর চেঞ্জ করছে কিন্তু সেটা ডায়াগনোসিস হচ্ছে না। হুম। তো এই টানেশমিনা করলে ডায়াগনোসিসও হবে, বেস্ট কিওরও পেয়ে যাবে, ভালো ডক্টরও পেয়ে যাবে, সব কিছু কিন্তু এই ইয়েটাকে আমি আমার নিজস্ব লাইফের এক্সপিরিয়েন্স আছে এই আচ্ছা জিনিসটা নিয়ে, আমার অনেক ক্লায়েন্টরাও সেটার বেনিফিট পেয়েছে হুম। আর তারা এটার ম্যাজিকটা আচ্ছা জানে। আচ্ছা তো সেই জন্য টানাশমিনাটা চ্যান্ট করলে সঠিক জায়গায় সঠিক পার্সন সঠিক ডক্টরের কাছে পৌঁছে যাবেন, সঠিক ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর এটা ভীষণ একটা পাওয়ারফুল ভেদিক সনাতন সুইচ ওয়ার্ড, তো এটার আচ্ছা বেনিফিট প্রত্যেকটা মানুষ নিতে পারে। আচ্ছা। তো এখনো পর্যন্ত সব থেকে ইন্টারেস্টিং টপিক হচ্ছে যেটা আমরা সবাই জানতে চাই, মুলাং। এখন মানে হাজারো একটা ভিডিও আছে যে 2025-এ মুলাং 1 2 3 4 9 অবধি যে কেমন কাটবে। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করেন তাহলে অনেকে জানতে পারবে যে নিজের মুলাংকে কেমন 2025টা কাটবে। আম, মূলাঙ্ক বিষয়টাকে একটু বলে দিই যারা জানেন না। মূলাঙ্ক হচ্ছে আপনার যে অ্যাকচুয়াল বার্থ যে ডেটটা, যদি ধরুন বার্থ ডেট হয় 5 জুলাই হুম 1920, তাহলে হবে কি 5 যেটা নিচ্ছি আমি, এই 5 নাম্বারটা হচ্ছে আপনার মূলাঙ্ক। মুলাং। আর ভাগ্যাঙ্ক হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে যখন আমি প্লাস করব, আমার ডেট অফ বার্থ ডিওবির যে প্রত্যেকটা নাম্বারের প্লাস ক্যালকুলেশন যেটা বেরোচ্ছে, সেটাকে যখন 1 ডিজিটে আমি আনছি, সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। আচ্ছা তো দুটোরই আমাদের লাইফের মধ্যে ইয়ে থাকে, মানে দুটোরই আমাদের লাইফে এফেক্ট থাকে। যেরকম আমি খুব সিম্পল ওয়েতে বোঝাই যে আমার লাইফের একটা গাড়ি চালাচ্ছি, ড্রাইভিং সিটে একজন বসে রয়েছে হুম। আর তার হেল্পিং হ্যান্ড কন্ডাক্টর সিটে একজন বসে রয়েছে। আচ্ছা তো ড্রাইভার হচ্ছে আপনার সেই মূলাংটা আচ্ছা যে গাড়িটা চালাচ্ছে, চালাচ্ছে। আর কন্ডাক্টর হচ্ছে যে দিশা দিচ্ছে কোথায় হুম থামতে হবে হুম কোথায় যেতে হুম হবে, সে হুম। গাইড করছে। তো সেটা হচ্ছে আপনার ভাগ্যাঙ্ক। আচ্ছা এবার প্রত্যেকজন মানুষ দেখতে পারে যে এবার এদের যে যে প্ল্যানেট বসে রয়েছে তাদের হুম ড্রাইভিং সিটে আর কন্ডাক্টর সিটে, হুম এবার তারা বুঝে নিতে পারে যে প্রত্যেকটা প্ল্যানেটের যেটা নেচার, যেটা হুম ক্যারেক্টার, characteristic। সেটাই কিন্তু তাদের লাইফের মধ্যে সব থেকে বেশি এফেক্ট ফেলবে। তাদের আচ্ছা লাইফ কোন দিকে যাচ্ছে, কিভাবে তারা ভাবছে, তাদের মাইন্ডসেট কি, এনার্জি ফ্লো কি, ওই দুটো প্ল্যানেটের পজিশনের উপরেই তাদের ডিপেন্ড করবে যে কিরকম করে তাদের লাইফের গাড়ি এগোচ্ছে আচ্ছা বা আচ্ছা থামছে। আচ্ছা ওকে। তো প্রথম মূল্যাঙ্ক হচ্ছে 1। তো মূল্যাঙ্ক 1কে নিয়ে আপনি কি বলতে চান? ওয়ানের জন্য এই বছরটা ইজ ভেরি হ্যাপি গো লাকি ইয়ার, খুব পজিটিভ ইয়ার। তাদের জন্য অপরচুনিটিস আসবে, তাদের অনেক গ্রোথ হবে এই বছরে, খুব হুম, ভালো থাকবে। সব কিছু উইন উইন সিচুয়েশন হবে ওয়ানের আচ্ছা জন্য। বাট তাদের নেচারটা তাদের একটু কন্ট্রোলে রাখতে হবে, তাদের মাইন্ডসেটটা একটু কন্ট্রোলে রাখতে হবে, প্লাস তাদের কন্ট্রোলে রাখতে হবে পাঞ্চুয়ালিটি। তারা ওকে এমনিতে পাঞ্চুয়াল হয়, কিন্তু যাদের সান ম্যালেফিক পজিশনে আছে তাদের কিন্তু পাঞ্চুয়ালিটির খেয়ালটা রাখতে হবে, যে আমি কাউকে কোনো টাইম দিলাম, আমি যেন টাইমে পৌঁছাই। আমি হুম টাইমটা যেন আমি 1 ঘন্টা 8 ঘন্টা কাউকে ওয়েট করিয়ে দিলাম বা সময় মতন পৌঁছালাম না, এই জিনিসটা যেন না করে, তাহলে কিন্তু তাদের এফেক্টটা পড়তে পারে তাদের জীবনে। তো সেই জন্য ওয়ান যেন এই খেয়ালটা করে চলে, তাদের জন্য খুবই ভালো বছর। আচ্ছা। তো আমি মূল্যাঙ্ক 1কে এরকম অনেক কাউকেই দেখেছি তারা খুব অ্যাগ্রেসিভ নেচারে হ্যাঁ, হয় বা একটু অ্যাঙ্গার ইস্যু থাকে। তো সেটার কোনো রেমেডি? আপনি রেমেডি। তো হ্যাঁ, অলরেডি এর আগে একটা মানে হ্যাঁ, অ্যাঙ্গার ইস্যুর মানে আপনি রেমেডি হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। ওয়ানটা কেন বুঝতে হবে, ওয়ানটা কেন অ্যাগ্রেসিভ, কেন কি ওয়ান হচ্ছে রাজা। হুম হ্যাঁ না, আমাদের হুম সোলার সিস্টেমে যদি কিং অফ প্ল্যানেটস বলি, হুম যার জন্যই পৃথিবী চলছে বা জীবন হুম আছে, হুম সেটা সূর্য। হুম তো সেই জন্য সে তো রাজার মতন বিহেভ করবেই। তো সেই জন্য সেই রাজাকে যদি সঠিকভাবে রেসপেক্ট দেওয়া হয়, সে যদি নিজেকে নিজের হুম রাজার হুম মতন ই করে, কেন কি রাজার কাজটা কি, প্রজার খেয়াল রাখা, প্রজার খেয়াল প্রজার রাখা। অত্যাচার না হ্যাঁ করা। তো সেই প্রত্যেকটা মানুষ যদি সেটা বুঝে হ্যাঁ নেয়, সেইভাবে যদি কাজ করে, তো তারাও মন জয় করে নিতে পারে, আর তাদের প্রতি অন্যদেরও মানে লাভ এফেকশন হুম এমনিতেই চলে আসবে। তো এই আচ্ছা ক্যারেক্টার নেচার গুলো বুঝতে হবে, তাহলে খুব সহজ হয়ে যায় জীবনটা বোঝা বা সেইভাবে নিজের কাজ করা বা নিজের বিহেভিয়ার বা মাইন্ডসেটটা রাখা। তো নেক্সট হচ্ছে মূল্যাঙ্ক 2। মুলাং টু হচ্ছে মুন, আমরা জানি। হ্যাঁ তো মুড সুইংস তো ওদের একটা নেচার, ন্যাচারাল ট্রেট ওদের জন্য। তো মুলাং টুর জন্য এই বছরটা খুব একটা ভালো হবে না, খুব একটা কি অতটা ভালো হবে না। আচ্ছা সবথেকে বেশি প্রবলেম আসবে রিলেশনশিপে,
রিলেশনশিপ ব্রেকআপসের দিকে যেতে পারে, রিলেশনশিপ চ্যালেঞ্জেস হতে পারে, প্লাস ওরা এই বছর খুব বিট্রে সিচুয়েশন আচ্ছা আসবে, মানে ধোঁকা ওদের সাথে হতে পারে। আচ্ছা তো আচ্ছা। সেই ক্ষেত্রে ইমোশনসের দিক থেকে একটু ওদের জন্য প্রবলেম্যাটিক হবে। মুলাং তো তো এমনি অলরেডি খুব সফট। হ্যাঁ, সফট হয় হ্যাঁ। আর ইমোশনস থাকে ওদের হুম মধ্যে, তো এই বছরটা ওদের জন্য একটু চ্যালেঞ্জিং হুম আছে। প্লাস হেলথ ইস্যুস তো আছেই তাদের হুম জন্য। তো আমি সব মুলাংটুদের বলবো যে প্লিজ নিজের হেলথের কেয়ার করুন, কোনো কিছুই হচ্ছে হুম অবহেলা করবেন না। হুম ইমিডিয়েট তার জন্য কোনো যদি ডক্টর দেখাতে হয় হুম দেখান বা ইয়ে করুন, কিওর করার চেষ্টা করুন, কিন্তু ফেলে রাখবেন না কোনো হুম জিনিসই হেলথের জন্য। তো সেই জন্য আর মনটাকে একটু ইমোশনস কন্ট্রোল করার চেষ্টা করুন, যাতে কি একটু ব্যালেন্স থাকে, হ্যাঁ মনটা ভাঙলেও যেন একদম ভেঙে হ্যাঁ গড়িয়ে ঠিক না হ্যাঁ। ফেলি। তো সেই দিক থেকে খেয়াল রাখতে হবে, নিজেকে ধরে রাখতে হবে ইমোশনালি। তো আচ্ছা মুলাং টু এর জন্য এটা একটু ডিফিকাল্ট ইয়ার হতে ওকে। পারে। নেক্সট হচ্ছে মুলাং 3। মুলাং থ্রি এর জন্য হচ্ছে, মুলাং থ্রি আমরা জানি বৃহস্পতির নাম্বার। তো সেই জন্য বৃহস্পতির কাজ হচ্ছে নলেজ। তো আচ্ছা এই বছর যারা নাম্বার থ্রি তাদের জন্য খুবই ভালো ইয়ার, কেন কি নাইনের সাথে ওদের কম্প্যাটেবিলিটি খুবই ভালো। তো এই বছরটা ওদের জন্য ভালোই কাটবে। আর তারা নতুন কোর্সেস, নতুন স্কিল শিখতে পারে, আর তার থ্রুতে তারা আর্নিং বা এগিয়ে যাওয়ার নিজের লাইফের দিকটাও দেখে নিতে পারে। আচ্ছা তো সেই জন্য নতুন কিছু শেখার, নতুন কিছু জানার এটা বছর, নলেজ আরও গেইন করার। আর ওদের জন্য এটা খুবই ভালো বছর যাবে, বিকজ নাইন্থ হচ্ছে ওদের জন্য একটা কম্প্যাটেবল নাম্বার। ওকে। নেক্সট হচ্ছে মুলাং 4, যেটা নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, নেগেটিভ মুলাং। তো সেটা নিয়ে আপনি কি বলতে চান মুলাং 4 নিয়ে? মুলাং ফোরের জন্য এই ইয়ারটা খুব ভালো হবে না। একটু কেয়ার করতে হবে, সরি টু সে, বাট হ্যাঁ আমি ভয় কাউকে পাওয়াতে চাই না। আমি এই জিনিসটা একদমই বিশ্বাস করি না যে ভয় পেয়ে যাব, কোনো কিছুই হুম নেগেটিভ নয়, এটা একটা হুম পার্ট অফ লাইফ। হুম তো হুম এটা সিচুয়েশন হতেই পারে হুম কারোর, আমি কোনো জায়গায় হঠাৎ করে হোঁচটকে পড়েও যেতে হুম পারি, ইটস হুম ওকে। হুম তো এক্স্যাক্টলি হ্যাঁ। সেটাকে ভয়ের দিক থেকে যেন কেউ না নেয়, হুম যে আরে হুম ভালো যাবে না বলে দিল, হুম একদম আমি ভয় পেয়ে গেলাম, আমি হুম মন উদাস করে নিলাম, সেটা হুম যেন হুম না হয়। হুম তো আমি বলবো কেউ ভয় পাবেন না, হুম ইটস আ পার্ট অফ লাইফ। হ্যাঁ, আমরা সবসময় যেরকম যত্ন নিই, নিজের কেয়ার করে চলি, হুম সেরকম করেই কেয়ার করতে হবে। তো ফোরের জন্য এই বছরটা একটু এক্সিডেন্টসের জায়গাটা ওপেন করে দিচ্ছে, তো একটু ব্যথা লেগে যেতে পারে, আচ্ছা একটু ভ্রমের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যে হুম আমি কি করছি না করছি সে কনফিউশন হতে হুম পারে হুম হুম সিচুয়েশন। তো সেটার সাজেশন হচ্ছে, যাই কিছু মেজর ডিসিশন নিচ্ছেন, যাই কিছু করতে চাইছেন, কোনো ওয়েলউইশার বা কোনো বড়োর থেকে সাজেশন নিয়ে, সাজেশন ডিসকাশন নিয়ে সেই স্টেপটা নেবেন, তাহলে আপনি একটু ইয়ে থাকবেন। তার সাথে তো এই অ্যাক্সিডেন্ট জিনিসটা একটু কেয়ার হুম থাকতে হবে, হাঁটাচলা বা রাস্তাঘাট ক্রস করা বা যাবতীয় যে জিনিসের হুম জন্য হুম হতে পারে, সেটা একটু কেয়ার করলেই এটা আন্ডার কন্ট্রোল থাকবে। আমাদের উপরেই সব আচ্ছা কিছু ডিপেন্ড করছে। হয়তো অ্যাভয়েড পুরোটা করতে পারবেন না, হুম বাট এফেক্টটা মিনিমাইজ করা যেতে পারে। হুম তো সেই দিক থেকে চেষ্টা আপনি করতে পারেন, বাট ভয় পাবেন না কোনো জিনিস আচ্ছা নিয়ে। আচ্ছা। নেক্সট হচ্ছে মুলাং 5। ফাইভের জন্য তো আমি সবসময় বলি, ফাইভ হচ্ছে লাট্টু। আচ্ছা লাট্টু বলা হয় কারণ কি তারা খুব অ্যাডভেঞ্চারাস হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা খুব মাল্টি ট্যালেন্টেডও হয়, অ্যাডভেঞ্চারাসও হয়। আর তারা খুব অ্যাডভেঞ্চার প্রিয়, রিস্ক নিতে ভালোবাসে, আর তারা সব কিছু করতে ভালোবাসে। হুম, কোনো একটা জিনিসে তাদের ফোকাস হয় না, কেন আচ্ছা কি বুদ্ধির কারক বুধ, মার্কারি। তো সেই জন্য এই বছরটাও তাদের জন্য খুব একটা যে ভালো হবে তা নয়, বাট হ্যাঁ, কেন ভালো হবে না, কেন কি তারা 50টা জায়গায় নিজের মাথা লাগিয়ে বসে হুম থাকবে। হুম হুম মানে আমি এটাও করছি, ওটাও করছি, তো যখন আমি নিজের ফোকাসটা মাল্টিপল জায়গায় এঙ্গেজ করে দিচ্ছি, তখন কি হচ্ছে, আমি কোনো কাজটাই ভালো করে করতে হুম পারছি হুম না। তো আমার ফোকাসটা বেড়ে হুম যাচ্ছে, হুম ডিভাইড হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই বছর তাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যে দুটো নৌকায় পা দিয়ে চললে কিন্তু চলবে হবে না। না। তো একটা কোনো একটা যখন জিনিস আমি কাজ ধরছি, সেটাকে করব, ভালো করে এক্সিকিউট করব, দেন আমি দ্বিতীয় কাজটাতে যাব। আচ্ছা একসাথে 50টা কাজ নিয়ে আমি চলবো না, না। তাতে কিন্তু আমার হিতে বিপরীত হতে পারে, আমার সব কাজ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। হুম তো হুম সেই জন্য ফোকাস রাখতে হবে, কোনো একটা জিনিসের মধ্যে লেগে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো নেক্সট হচ্ছে মুলাং 6। সিক্স অ্যান্ড সেভেন দুটোকে একসাথেই ধরছি, কারণ কি দুটোর জন্যই এই বছরটা সোসো হবে, মানে 50-50 ইয়ে হবে, খুব ভালো হবে সেটা নয়, 50-50 থাকবে। এদের জন্য মিক্সড একটা ইয়ার থাকবে, মানে আচ্ছা ভালোও থাকবে, খারাপও খারাপ থাকবে। হবে। তো সেই জন্য তারা নিজের লাইফ যেরকম নর্মালি লিড করছে, সেরকম নর্মাল লিড করতে পারে। যেরকম লাইফে মানে সুখ ভি আতা হয়, দুঃখ ভি আতা হয়, তো দুটো নিয়েই তারা লেগে থাকতে পারে। তো তাদের জন্য একটা মিক্স ব্যাগ থাকবে এই হুম বছর। তো খুব একটা ওদের ইয়ে করতে হবে না, যেরকম নর্মাল লাইফ চলে সেরকমই ওদের চলবে। আচ্ছা।
দেন 8 মূলাঙ্ক। এইটের জন্য লাস্ট ইয়ারটা যেরকম এইটেরই বছর ছিল, স্যাটার্নের বছর ছিল, তো স্লো মুভিং তো ছিল এই বছরটা, চ্যালেঞ্জিংও ছিল। এই বছরটা একটু বেটার হবে, অপরচুনিটিস আসবে, সেগুলোকে তারা ইয়ে করতে পারবে, প্রমোশনস বা জব এর মধ্যে আচ্ছা। এগিয়ে যাওয়ার সিচুয়েশনস থাকবে, সেটা খুব ভালো হবে। এইটের জন্য এই বছরটা ওকে ওকে হবে। নিউ অপরচুনিটিস বা যেরকম বললাম প্রমোশনস, জবের মধ্যে হুম হুম। চেঞ্জেস আসতে পারে, বাট ওদের স্টমাক ইস্যুস হতে পারে এই বছর, হেলথ ইস্যুসের দিক থেকে। আচ্ছা। তো হেলথের জন্য কনসার্ন এইটেরও থাকবে, স্যাটার্ন যারা মূলাং তাদের জন্য থাকবে। তারা কিন্তু স্টমাক রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেটা যেন অবহেলা না করে, ইমিডিয়েট সেটার জন্য কোনো কিওর বা ডক্টর দেখানো উচিত। তো পেট এর ইস্যুস নিয়ে ওরা একটু ভুগতে পারে এই আচ্ছা বছর। ওকে। তো লাস্ট মূলাঙ্ক হচ্ছে মূলাঙ্ক 9। 9 তো এই বছর 9-এরই বছর, তাদের জন্য তো একদম খুবই ভালোই বছরটা হবে। 9 রুলিং যেহেতু, তাদের জন্য মোস্ট ফেভারেবল ইয়ার। কিন্তু 9রা কি, যেরকম বললাম, খুব এগ্রেসিভ হয়, খুব অ্যাম্বিশিয়াস হয়, যে মানে মানে ডিসাইড করলো এটা করব, তো মানে সেটা এটাই ওদের করবে। হয়েও যায়, আচ্ছা ওটা অ্যাচিভও করে নেয়। আচ্ছা। কিন্তু ওটাতে না ওদের হ্যাপিনেস থাকে না, মানে এটা করে ফেললাম, আরো কিছু করলে ভালো, তো চলো ওটা করি। তো মানে ওরা ডেস্টিনিতে পৌঁছে না, সেই হ্যাপিনেসটা ফিল করতে পারে না, ওদের মধ্যে আরো ক্রেভিং জন্মে যায় যে এটাও করতে হবে ওটাও করতে হবে। তো অ্যাচিভমেন্ট বা অ্যাগ্রেশন টুয়ার্ডস দেয়ার অ্যাম্বিশন ওটা বেশি থাকে। তো সেই জন্য অ্যাম্বিশন তো খুব হবে, সাকসেসফুল ওরা খুব ভালো পাবে এই বছর। বাট হ্যাপিনেস যেটাকে বলে, যে আমরা কিছু অ্যাচিভ করলে তো হ্যাপিনেস যেটা হ্যাঁ। থাকে, সেই হ্যাপিনেসটা ওরা খুব আচ্ছা ভালোভাবে আচ্ছা। ওরা সেটাকে উপভোগ করতে পারবে না। তাদের অ্যাম্বিশনটা ওদের মাথায় একদম, বলে না সর চড়কে বলতা হ্যাঁ, তো সেই জিনিসটা ওদের থাকবে, যে হ্যাপিনেস মানে ওরা পাবে না। বাট অ্যাম্বিশন ওদের ডেফিনেটলি পুরো হবে, যা ডিসাইড করবে সেটা ওরা অ্যাচিভ ডেফিনেটলি করে নেবে। ঠিক আচ্ছা আছে? তো সেই জন্য ওদের নিজেকে অ্যাগ্রেশনের দিক থেকে একটু কন্ট্রোল করতে হবে, উত্তেজিত খুব কম হতে হবে। তো নিজের ইমোশনসটাকে সেই জায়গার লেভেল থেকে একটু কম রাখতে হবে, নাহলে তাদের অ্যাগ্রেশনটা কিন্তু খুব বেশি থাকবে এই মানে বছর। এই ইয়ারটা মানে মোটামুটি সবাইকেই আর কি মানে উত্তেজিত হ্যাঁ করে তুলবে, উত্তেজিত করে তুলবে, সেই কন্ট্রোলে রাখতে কন্ট্রোলে হবে। রাখতে হবে। মেইন হচ্ছে ওই কন্ট্রোলটাই, যদি কন্ট্রোল থাকে, কেন কি দেখো, কোনো জিনিসের অতিও ভালো হয় না, কোনো জিনিসের কমও ভালো হুম হয় হুম না। হুম ভালো কি হয়? হুম ব্যালেন্স, হুম হ্যাঁ হুম না? তো ব্যালেন্সটা যদি থাকে তাহলে খুবই ভালো হয়। তো হুম। সেই জন্য আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা ব্যালেন্স যদি আমরা ক্রিয়েট করতে পারি লাইফে, হুম আমাদের লাইফটা এমনিতেই খুব হুম, ভালো হবে, তাই অবশ্যই। না? কেন কি মানুষ কি করে রেজিস্ট্যান্স ক্রিয়েট হুম করে, হুম তাই না? যদি সুখ হচ্ছে লাইফের মধ্যে, খুব হ্যাপি থাকছে, হুম তাকে তো একদম গলায় জড়িয়ে নিয়ে হুম নেয়, হ্যাঁ না? কিন্তু যেই দুঃখ এলে তখন বলে উফ, কতক্ষণে যাবে এই দুঃখটা, হ্যাঁ না? সব আমাদের মিনে হ্যাঁ মনিবাদ হ্যাঁ। আছে, কিন্তু এটাও জানতে হবে যে এই পৃথিবীতে যদি পজিটিভ থাকে, নেগেটিভও আছে, ঈশ্বর আছে তো শয়তানও আছে, শয়তানও আছে। ভালো আছে তো মন্দও আছে, হুম সুখ আছে তো দুঃখ আছে। হুম তো সবার নিজের নিজের একটা ভ্যালু আছে। তুমি একটাকে অ্যাকসেপ্ট করবো আর একটাকে দূরে সরিয়ে কেন দেবো? দুটোই হুম তো আমার। হুম তো সেই জন্য এই অ্যাকসেপ্টেন্স লেভেলটা যদি ভালো থাকে, সবাই সহজভাবে দুটো জিনিসই নিতে পারে, হুম তাহলে কিন্তু লাইফটা কিন্তু অতটা হুম, প্রবলেম্যাটিক লাগবে না, লাগবে অতটা না। কষ্ট হবে না। তো সেই জন্য রেজিস্ট্যান্স ক্রিয়েট না করে অ্যাকসেপ্টেন্স পাওয়ারটা বাড়াতে হবে, হুম তাহলেই সবকিছু খুব ব্যালেন্সের মতন খুব সুন্দর হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো আপনি তো বললেন যে অনেকের যেমন মূলাঙ্ক 1 আর বাদ বাকি মোটা অনেকেরই বললেন ভালো যাবে, অনেকেরই খারাপ যাবে। তো যাদের খারাপ যাবে তাদের জন্য কি রেমেডি আছে? দেখুন, আমি জেনারেলি সবাইকে বছরের আগের থেকেই কয়েকটা জিনিস ধরিয়ে দিয়েছিলাম যে কি কি ওরা খেয়াল হুম রাখবে। হুম সেটার মধ্যে থেকে সবচেয়ে বড় রেমেডি হচ্ছে হনুমানজি। হুম। তো আমরা জানি আচ্ছা। মঙ্গলের হুম হনুমানজি, তো হনুমানজিকে ধরে রাখতে হবে, হনুমানজির থেকে ব্লেসিংস নিতে হবে। মঙ্গলবার করে আপনি পুজো দিতে পারেন। আর এভরিডে হনুমান চালিসা, তার সাথে বজরং বাণও যদি বাজাতে পারেন বা পাঠ করতে পারেন, হুম এটা হুম খুবই ভালো। কেন কি, হনুমানজি তো আমাদের বলা হয় কলযুগ কে দেবতা হ্যাঁ, হুম তো হুম। সব কিছুর থেকে উনি আমাদের রক্ষা করতে পারেন। তো হনুমানজিকে আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আচ্ছা তো আচ্ছা তাতেই অনেক সমস্যার সমাধান এমনিতেই বেরিয়ে আসবে। তার আচ্ছা। সাথে আমি বলেছি স্টে কাম, শান্ত থাকতে হবে। ঠিক আছে? শান্ত থেকে সব সিচুয়েশনকে ভালোভাবে ট্যাকেল করার জন্য আহ, মানে মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে, শান্ত থাকতে হবে, অ্যাগ্রেসিভ হলে চলবে না, ইমোশনস কন্ট্রোল করতে হবে, যত পারবেন তত মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আচ্ছা।
আমরা সবসময় কি করি, বেশিরভাগ টাইমে আমরা জাজমেন্টাল হয়ে যাই, হ্যাঁ, ক্রিটিসাইজ হ্যাঁ, করতে থাকি, criticize এটা করি। ভালো না, ওটা ভালো না, এটা হয়নি, ওটার মধ্যে নুন কম, তো ওটার চুল বেশি, তো অনেক কিছু আমরা বলতে থাকি, হ্যাঁ না? তো সেই ক্রিটিসিজম থেকে আমাদের এই বছর একটু বেঁচে থাকতে হবে, যতটা পারবেন অন্যদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আচ্ছা। যেরকম আমি বলছি আজকে তুমি খুব সুন্দর লাগছে, খুব ভালো হচ্ছে আমাদের পডকাস্টটা, তাই না? তো হ্যাঁ, এরকম করে সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যত পারবেন, এই সুযোগটা হাতছাড়া যেন না হয়। যে কোনো সিচুয়েশনে অ্যাপ্রিসিয়েট করা খুব দরকার, ঠিক আছে? আর ক্রিটিসিজম থেকে বেঁচে থাকতে হবে। এই বছর অ্যাকশনের বছর, এই জন্য হেলথের ইস্যুস আমি আগেই বলেছি, সেই জন্য এটার সাথে আমাদের কেউ যদি জিম জয়েন করতে পারেন সেটা করতে পারেন, বাড়িতে যোগা করতে পারেন, প্রাণায়াম বা এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এইগুলো সিনসিয়ারলি করতে হবে এই বছরে, ঠিক আছে? আচ্ছা। এই বছরটা এক্সারসাইজের দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেই জন্য হেলথেরকে ঠিক রাখার জন্য এই জিনিসগুলো ফ্রি হ্যান্ড করতেই হবে। লেজিনেস রাখা চলবে না, এই অ্যাকশন এর বছর, তো লেজি যারা হবে তাদের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক হবে, তার ম্যালিফিক এফেক্ট কিন্তু সহ্য করতে হতে পারে। আচ্ছা। সেই জন্য আমি ভাবছি যে ঠিক আছে চলো 2 মিনিট পরে উঠবো, পরে করে নেব, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। ডু ইট রাইট নাও, যেগুলো প্রায়োরিটাইজ ওয়ার্ক সেগুলোকে একটার পর একটা করে দিন, প্ল্যানিং করুন, কাজগুলোকে এক্সিকিউট করুন, লেজিনেস রাখলে চলবে না। চলবে না। আর স্প্রেড হ্যাপিনেস, যত পারবেন যত হ্যাপিনেস স্প্রেড করতে পারবেন, সবার মুখে হাসি ফোটাতে পারবেন, সেগুলো কিন্তু সব কিছুই আপনার বেনিফিটে যাবে। তো এই এই মাইন্ডসেট আর এই রেমেডিজের থ্রুতে যদি করবেন, এই তাহলে অনেক অনেক ভালো এই বছরটা কাটতে পারে। কিন্তু কি অ্যাকশন ওরিয়েন্টেড, এতদিন ধরে আমি ভাবছিলাম এটা করে নেবো ওটা করে নেবো, করে উঠতে পারছি না, তো এই বছর হচ্ছে আপনার একদম একদম লেগে রয়েছে মার্স আপনাকে কাজ করানোর জন্য, সেটাকে পুরোটা ইউটিলাইজ করুন আর লেগে পড়ুন সেই সব কাজ এক্সিকিউট একদম করার, সেই সব কাজ এক্সিকিউট করার জন্য যেগুলো সব পেন্ডিং হয়ে রয়েছে। পেন্ডিং হয়ে রয়েছে। তো ম্যাম এতক্ষণ ধরে যে নাম্বার রিলেটেড নিয়ে যে আলোচনা করা হলো, তো এঞ্জেল নাম্বারটা কি? এঞ্জেল নাম্বারস হচ্ছে জেনারেলি, আগে আমি এঞ্জেল ব্যাপারটা বুঝিনি কি, যেরকম এঞ্জেল একটা ইংলিশ ওয়ার্ড, আর যদি এটাকে আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি তো আমরা বলি, উর্দুতে বলি এটা ফেরেশতা, বাংলা বা হিন্দিতে আমরা বলি দেবদূত, ঠিক আছে? জেনারেলি এটার মানে সিম্পলিফাইড ওয়েতে আমি যদি বোঝাই তোমাকে, তাহলে হচ্ছে যে আমাদের না যখন আমরা এই লাইফে এসছি, তো আমাদের লাইফে তো চ্যালেঞ্জেস এসছে, তো ডিভাইন বলো বা ঠাকুর বা ভগবান বলো আমাদের এমনি ছেড়ে দেয়নি, তারা একটা আমাদের সাপোর্ট সিস্টেম দিয়ে রেখেছে। তো এঞ্জেলিক এনার্জি হচ্ছে সেটাই, যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে গার্ডিয়ান এঞ্জেল এসছে, ঠিক আছে? এবার যার যেরকম ডেস্টিনি নাম্বার, তার সাথে সেই গার্ডিয়ান এঞ্জেল রিলেটেড থাকে, তাদের নাম থাকে আলাদা, আর্কএঞ্জেলস থাকে। তো সেই এঞ্জেলসদের কাজ হচ্ছে তোমার লাইফের যা সমস্যা হচ্ছে সেটার মধ্যে তোমাকে হেল্প করা, গাইডেন্স দেওয়া, তোমাকে যে কোনো প্রবলেমে, ইভেন তুমি একটা ট্রাফিক ফেসে গেছো আর তোমার খুব দরকারি কাজে তোমার যাওয়ার কথা আছে, ইউ আর গেটিং লেট, তখন তুমি বললে এঞ্জেলস প্লিজ হেল্প করো, দেখো না এই ট্রাফিকটার মধ্যে ফেসে গেছি, তুমি প্লিজ একটু আমাকে বের করার চেষ্টা করো না। তো দেখবে ইমিডিয়েটলি কোনো না কোনো ইয়েতে এনার্জি মুভ করতে সলিউশন বেরিয়ে যাবে, আর তুমি ফাস্ট পৌঁছে যাবে, ইয়া তো তুমি ওখানে প্রোগ্রাম ডিলে হয়ে যাবে, ইয়া তো তোমার ট্রাফিক ক্লিয়ার হয়ে যাবে আর তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো সেরকম করে, কিন্তু ওদের একটা রুল হচ্ছে, ওদের যে রুলটার থেকে ওরা কাজ করে সেটা হচ্ছে তারা সবসময় তোমার আশেপাশে আছে, বাট যতক্ষণ তুমি তাদের হেল্পের জন্য ডাকছো না ততক্ষণ কিন্তু ওরা হেল্প করতে পারবে না। তোমাকে কষ্টতে দেখে তারাও কাঁদবে, তোমার খুশিতে ওরা খুশ হবে, বাট তুমি যতক্ষণ ওদের কল করছো না ওরা কিন্তু তোমাকে হেল্প করতে পারবে না, নিজের থেকে সাহায্য করতে পারবে না। তো এই জন্য আমি যদি কোনো আর্কেঞ্জেলের নাম মনে রাখতে নাও পারি, আমি কিন্তু সেই এঞ্জেল কথাটা বলেও সেই ইন্টেনশনের সাথে তাকে বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি যে একটু হেল্প করার জন্য, নিশ্চয়ই মানে ম্যাজিক্যালি সেই হেল্পটা পেয়ে যাবে। কেন কি এটা ইটস অল অ্যাবাউট বিলিভ, है না? কেন কি এনার্জি বলো, যে কোনো রকমের জিনিস কাজ করছো, এন্টিটিস এনার্জির উপর বিশ্বাস করছো, এনার্জির গেমটা কাজই হচ্ছে 3 ভাবে: বিলিভ, প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স। এই 3টের সাথে যখন আমি কাজ করছি, আমি যে কোনো মডালিটিস বা যে কোনো পদ্ধতিতে আমি সিদ্ধহস্ত হতে পারি। তো সেই জন্য এঞ্জেলসদের ব্যাপারটাই হচ্ছে সেটা, যে আমাকে ডাকতে হবে, আমি নাম যদি মনে রাখতেও না পারি, তার আমি এঞ্জেল কথাটা বললাম আর রিকোয়েস্ট করলাম আর আমি ম্যাজিক্যালি সেই হেল্পটা পেয়ে যাই। বাই চান্স যদি নাও পাচ্ছি, তার মানে ভেবে নেবে যে এটার কোনো একটা গ্রেটার পারপাস আছে,
আমি হেল্প না পাচ্ছি, তার মানে এই না পাওয়াটার মধ্যেও অন্য কোনো ব্লেসিংস লুকিয়ে আছে। তো অলওয়েজ স্টে পজিটিভ। কোনো কিছু, এই জন্য বলি, কোনো কিছু খারাপ হয় না, কোনো কিছু বাজে নয়, কোনো কিছু নেগেটিভ নয়, সব পজিটিভ। কোনো বাজেটা হচ্ছেও কোনো কিছুর পজিটিভিটির জন্য। তো সেই জন্য এই এঞ্জেলিক পাওয়ারকে ডাকতে হবে। এবারে এসেছি এঞ্জেল নাম্বারসে। তো এঞ্জেলরা তো আমাদের মতন একটা ফিজিক্যাল বডি হোল্ড করে নি, তারা একটা বিং, একটা সেলেস্টিয়াল বিং, তাদের কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। তো সেই জন্য তারা যখন কমিউনিকেট করে, আমাদের মতন ভার্বালি কমিউনিকেট করছে না, তারা কিছু ইশারা ইঙ্গিতে কমিউনিকেট করে। তো ছোটোর মধ্যে যদি বলি, যদি কোথাও রেইনবোজ দেখছো, সেটা আসলে দেখো বা ফটোতে দেখো বা ফোনে দেখছো, মানে ভাববে যে সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন। সেরকম বাটারফ্লাইজ দেখলে খুব ভালো হয়। সেরকম করে এঞ্জেলিক নাম্বারস, যদি কোনো ডাউটে হচ্ছে তোমার, বা কোনো কিছু তুমি পাজলড হয়ে রয়েছো লাইফের মধ্যে সেই জিনিসটা নিয়ে, তখন যদি তুমি রিপিটেড নাম্বারস দেখো, ধরো তুমি ফোনের মোবাইলে তুমি টাইমটা দেখছো, রিপিট হচ্ছে নাম্বারস। মোবাইলের ব্যাটারি কতটা পড়ে রয়েছে সেটা যদি দেখো 55, রিপিট হচ্ছে। বা রাস্তা দিয়ে যখন যাচ্ছ, গাড়ির নেম প্লেটে রিপিটেড নাম্বারস আসছে যখন, তখন ওই যেগুলো ইশারা অ্যাট দ্যাট টাইম হোয়াট ইউ আর থিঙ্কিং, বা তোমার লাইফে কি চলছে, তখন যখন ওই জিনিসটা তুমি ওই নাম্বারস দেখছো, তার মিনিংটা জেনে নিলেই বুঝতে পারবে যে এঞ্জেলস তোমাকে কি গাইডেন্সটা অ্যাকচুয়ালি দিচ্ছে। তো যেরকম 5-এর রিপিটেশন মানে হচ্ছে 5 ইজ ফর চেঞ্জ। তো যত বেশি রিপিট হবে তত বড় চেঞ্জ তোমার লাইফে আসতে চলেছে। আরেকটা এক্সাম্পল দিতে পারি, নাম্বার 3। মানে যত রিপিটেড নাম্বারস আসবে, 3-এর রিপিট হবে, তখন এঞ্জেলসরা সেটা বলছে যে ডোন্ট ওয়ারি, তুমি এগিয়ে চলো, কাজ করতে থাকো, হতাশ হয়েও না, উদাস হয়েও না, তুমি এই কাজটা করো, ডেফিনেটলি তোমার কাজ হয়ে যাবে, তুমি এগিয়ে চলো, আমি তোমার সাথে আছি। তো তারা একটা ভরসা দিচ্ছে যে আমি তোমার সাথে আছি, তুমি কাজ করতে থাকো। তো সেই নাম্বার 3-এর রিপিটেশন এঞ্জেলসরা নিজের প্রেজেন্সটাকে বলার জন্য, তোমার সঙ্গে থাকার জন্য, নিজের সাপোর্টটা দেওয়ার জন্য সেটা বলছে তারা। তো এইভাবেই রিপিটেড নাম্বারস থাকে। যেরকম আমি একবার খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে গেছিলাম, তো আই ওয়াজ ভেরি মাচ কনফিউজ কি আমার কি করা উচিত। অনেকে অনেক কিছু রকমের কথা বলছে, আমার মাথায় অন্য কিছু চলছে। তো আমি গাড়িতে বসে আছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা গাড়ির নাম্বার প্লেটে আমার চোখ গেল, আর একটা নাম্বার রিপিট দেখলাম। ইমিডিয়েটলি আই সার্চ ফর দ্য মিনিং, আমার মাথার মধ্যে মিনিংটা এলো, আমি তারপরে কনফার্মও করলাম জিনিসটা নিয়ে। তো বলছে যে হোয়াট ইউ আর থিঙ্কিং, গো ফর ইট, আচ্ছা, ওটা নিয়েই কাজ করো, আর 5টা লোকের কথা তোমাকে শুনতে হবে না, তুমি রাইট পাতে আছো, তুমি সঠিক রাস্তায় হাঁটছো, তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। তো সেটা অ্যাসিওরেন্স আমি পেয়ে গেলাম, তো আই ওয়াজ রিল্যাক্সড। সেরকম কোনো বিল বোর্ডে বা কারো টি শার্টে কারো মুখ থেকে কিছু বেরিয়ে গেল, এই সবটা সবসময়, ইভেন রিলস, কখনো কখনো দেখবে যে কোনো একটা জিনিস থট প্রসেস হচ্ছে, মেবি তুমি তার সলিউশন সার্চও করছো না, হঠাৎ করে সেই রিলেটেড কোনো একটা রিলস এসে গেল, তো তুমি বলে কি আরে এটাই তো ভাবছিলাম আমি, তো ওটার একটা সলিউশন এসে গেল। তো সেরকম করে অবজারভেটিভ হতে হবে, আমাকে অবজার্ভ করতে হবে আশেপাশের সারাউন্ডিং এর প্রতি, আমাকে ওয়াকেবল থাকতে হবে, আমি অ্যাওয়্যার থাকতে হবে যে আমার আশেপাশে কি ঘটছে, কোনো সাইন বা সিম্বল আমি সেই রিলেটেড পাচ্ছি কিনা। প্রত্যেকটা মানুষের সাথেই হয়, এই নয় যে আমি খুব স্পেশাল বা তুমি খুব স্পেশাল, তুমি আজকে শিখে গেলে বা জেনে গেলে করছো না, এভরি মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথেই হচ্ছে। বাট সে সেটা জেনে অ্যাওয়্যার হয়ে যদি সেটার ইউজ নিতে চায়, তাহলে সে নিতেই পারে। কিন্তু কটা মানুষ অ্যাওয়্যার থাকে, অ্যাওয়্যার থাকে না, সেই জন্য তারা মানে সেটা মিস করে ফেলে সেই জিনিসটা। তো সেইভাবে এরকম আরেকটা এক্সাম্পল ছিল, আমি খুব একটা জিনিস নিয়ে কাজ করছি অ্যান্ড আই ওয়াজ ইন দ্য ওয়ার্জ অফ কি আমি গিভ আপ করে দেবো, আর পারছি না, অনেক হয়ে গেল। তো তখন হঠাৎ টিভিতে সিরিয়াল চলছে, আর এক সিরিয়ালেরই কোনো ক্যারেক্টার টি শার্ট পরে রয়েছে, লেখা আছে নেভার গিভ আপ। তাই বলছি ধরে এরকমই ফ্লুক হবে, এমনি হয়তো এসছে। তো আমি সেটাকে খুব বেশি পাত্তা দিচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করে সেম টাইমেই কোনো একটা রিলেটিভ আমাদের বাড়িতে ভিজিট করতে আসে, আর সেও সেই টি শার্ট পরে রয়েছে, টি শার্টটা নেভার গিভ আপ। তখন ইয়েস, তো এঞ্জেলসরা এটা কিন্তু ইয়ে করে, ইউনিভার্স বা এঞ্জেলসরা তোমাকে এটা মানে কনফার্ম করে যে যতক্ষণ না তুমি ওটা দেখে নিচ্ছ, ইফ ইউ আর স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন, তুমি এই জিনিসটা নিয়ে ফলো করছো, তো ডেফিনেটলি ওরা এটা কনফার্ম করবে যে তুমি সেটা দেখেছো। তো তারা বারবার ওইটা তোমাকে নজরে দেওয়াবে যতক্ষণ না তুমি ওটাকে অ্যাকসেপ্ট করছো যে হ্যাঁ আমি দেখে নিয়েছি, মেসেজটা রিসিভ করে নিয়েছি, ওকে ফাইন,
ততক্ষণ তারা রিপিট করতেই থাকবে। আচ্ছা। তো এরকম করেই এঞ্জেলিক এনার্জিসদের সাথে কাজ করা যায়, খুব বেনিফিট নেওয়া যায়, খুব স্মুথলি তারা আমাদের হেল্পের জন্য সবসময় রেডি আছে। তো আমরা তো প্রায় পডকাস্টটা শেষের দিকেই চলে এসেছি। তো আমরা তো সবাই মোটামুটি জানি, যেটা আপনাকে প্রথমেই আর কি আমরা বললাম যে আপনি একজন অথর। তো আপনার বুকসের ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আম, নিশ্চয়ই। আমি প্রথম মানে ছোটবেলা থেকেই না আমার লেখার খুব নেশা ছিল, আচ্ছা। যার জন্যই আমি লিটারেচার নিয়ে পড়াশোনাও করেছিলাম। আর ডেফিনেটলি লিটারেচার আর সাইকোলজি আমার দুটোই ফেভারিট সাবজেক্ট ছিল। তো সেরকম মানে আমি লেখা শুরু করেছি ভীষণ আর্লি এজ অফ মাই চাইল্ডহুড। তো কবিতা গল্প তো আমি লিখেইছি, আমি মানে রিসাইটও করেছি অনেক জায়গায়। তো প্রথম বই আমার বেরিয়েছিল 2017-তে, যেটা একটা পোয়েট্রির বুক। আর তারপরে আমার সেকেন্ড বই আসে এই যখন এনএলপি নিয়ে কাজ করছি, তখন বাচ্চাদের জন্য আমি একটা বই লিখেছিলাম, আচ্ছা। যেটা সেলফ মোটিভেশনাল বুক ফর স্টুডেন্টস। মানে স্টুডেন্টসরা কি করে এই এনএলপি বা ল অফ অ্যাট্রাকশন বা নিজের লাইফটাকে কি করে গুছিয়ে নিতে পারে, ওদের মাইন্ডসেট কি করে ওরা ক্যারি করবে, যাতে কি ওরা নিজের এডুকেশনটাকে ভালো করতে পারে, নিজের কেরিয়ারটাকে গ্রোথের দিকে নিয়ে যেতে পারে, মানে স্কুল পাশ করার আগেই যেন তারা ওয়েল প্রিপেয়ার্ড হোক। হুম হুম। সেই সব বিষয় নিয়েই আমার একদম বেসিক লেভেলের স্টুডেন্টসদেরকে শেখানোর জন্য সেলফ মোটিভেশন, সেটা একটা বই আমি লিখেছি, নাম রাখ হসলা। সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে, আর সেটা অ্যামাজনেও অ্যাভেলেবেল আছে, কেউ যদি পারচেস করতে চায় সেটা নিতে পারে। আর খুব মানে এক খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে ওটার মধ্যে বলা আছে যে কোথা থেকে স্টার্ট করতে হবে। আচ্ছা, ওটা কি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল রয়েছে? ওটা হিন্দিতে আচ্ছা, আছে, হিন্দিতে। ওটা হিন্দিতে আচ্ছা। অ্যাভেলেবেল আছে। আর ওটার মধ্যে একদম বেসিক লেভেল থেকে ধরানো আছে বাচ্চাদেরকে কি একটা স্টুডেন্ট কোথা থেকে স্টার্ট করবে। আচ্ছা আচ্ছা। কেন কি সবসময় আমাদের মোস্ট কনফিউজিং ইয়ে হুম থাকে যে হুম আমি হুম। কোথা থেকে শুরু শুরু করবো। করবো। তো ওরাও এই জিনিসটা পড়ে নিজের লাইফটাকে গ্রো করার জন্য স্টার্ট করতে পারে। ওটার মধ্যে অনেক টিপস দেওয়া আছে, ওদের নানান রকম মানে স্টুডেন্ট লেভেলে যেরকম সমস্যা ওরা সম্মুখীন হয় সেই রিলেটেড প্রবলেমসগুলোকে ডিল করা আছে, তার সলিউশন বলা আছে। আর লং রানে তারা যেন কেরিয়ারে লাইফে সাকসেসফুল হতে পারে সেই সব প্রসেস সেটার মধ্যে ধরানো আছে। তো তারা ওটা পড়ে খুব বেনিফিট হতে পারে। এছাড়াও আমার আরও লিটারেচার বুকস আর মোটিভেশনাল বুকস আসতে চলেছে খুব শিগগিরই। তো আমি এটা নিয়ে করছি, কেন কি এই সেশনস বা থেরাপির থ্রুর সাথে সাথে বইয়ের মাধ্যমেও কিন্তু আমি চাই যে লক্ষ লক্ষ মানুষের কাছে এই থট প্রসেস চলে যাক, যাতে কি সবাই নিজের এই লাইফের প্রবলেম বা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে নিজের লাইফটাকে ফুললি এক্সপ্লোর করতে পারে, উপভোগ করতে পারে, আর নিজের লাইফটাকে একদম বেটার দিকে নিয়ে যেতে পারে। সেটাই আমার মূল উদ্দেশ্য এই বইয়ের মাধ্যমে ক্রিয়েট করার। থ্যাংক ইউ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি একজন অনেক বিজি একজন মানুষ, আপনি সময় নিয়ে আপনি আমাদের আজকে পডকাস্টে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ মেঘা, আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। কেন কি আমার মনে করি এই পডকাস্টের মাধ্যমে অসংখ্য মানুষ অনেক নিজের লাইফের বিষয়ে জানতে পারবে, বুঝতে পারবে তাদের লাইফে কি চলছে। আর আমার মনে হয় আজকে পডকাস্টের থ্রুতে তুমি অসংখ্য মানুষের কাছে একটা সলিউশন পৌঁছে দিলে। আর সেটা আমাদের মনে হয় এই সময়ে দাঁড়িয়ে হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেলে সবচেয়ে মহৎ কাজ। তো থ্যাংক ইউ সো মাচ এই উদ্যোগটা নেওয়ার জন্য আর এই বিউটিফুল পডকাস্টটা প্ল্যান করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট